ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রায় 3 মাস পর এক্সের প্রোফাইলে ঢুকলাম, দেখলাম রিলেশনশিপ স্ট্যাটাস দিছে, কিন্তু কার সাথে সেটা মেনশন করে নাই। দিলাম হাহা রিয়াক্ট। তারপর ফেসবুক থেকে বেরিয়ে এসে ছোট্ট করে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে গিয়ে দেখি উপরে লেখা আছে নিউ মেসেজ রিকোয়েস্ট। আইডিটার নাম জান্নাতুল ফেরদৌস। চিনতে আর বাকি রইল না, এটা আমার এক্সের আইডি। অবাক হলাম তার এসএমএস গুলা দেখে। আপনারা শুনলে বুঝতে পারবেন। কুত্তা শোয়ার বানর লুচ্চা লম্পট কুলাঙ্গার হারামজাদা হারামি হনুমান হাদারাম গাঁজাখোর মদখোর সিগারেটখোর পানখোর পানিখোর বিড়িখোর ভাতখোর নুডলসখোর। যা যা বলা যায় সব বলছে। ওই কুত্তা, তুই আমার স্ট্যাটাসে হাহা দিলি কেন রে? কুত্তার ল্যাচ কি কখনোই সোজা হয় না? আর তুই এতদিন কই ছিলি রে কুত্তা? তোরে একবার পাই, তোর হাত পা ভেঙে দিব। আমার পোস্টে হাহা দেয়া না? বাপরে বাপ, এ কি ডেঞ্জারাস মাইয়া রে বাবা! একটা হাহাতেই এত কিছু। ভাগ্য ভালো যে এর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, নইলে অবস্থা কেরোসিন বানিয়ে দিত। আর তুই আমারে পাইলে তবেই না হাত পা ভাঙবি, না পাইলে কেমনে? বোকা মেয়ে কোথাকার। আমি এসএমএস দিলাম, কে আপনি? আর এগুলো কি সব আবল তাবল কথা বলছেন? সঙ্গে সঙ্গে রিপ্লাই, কুত্তা, আমারে তুমি এখন চিনতে পারতেছো না তাই না? 2 বছর প্রেম করে এখন বলতেছো আমি কে? সরি, রং নাম্বার। রং নাম্বার মানে? আমি কি তোর সাথে ফোনে কথা বলতেছি নাকি রে বানর? ওই সেরি, এত কথা বলিস কেন? যা তুই, ব্লক। ইউ ক্যান্ট মেসেজ অর কল দেম ইন দিস চ্যাট অ্যান্ড ইউ ওন্ট রিসিভ দেয়ার মেসেজ অর কলস। এখন কি যে ভালো লাগতেছে ভাই, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার সাথে ব্রেকআপ করার পর একটা বারের জন্য খোঁজ নিস নাই, এখন আবার আমারে বলতেছো আমি ভাতখোর। জীবনে তো কিছু খাওয়াস নাই আমারে। আমারটাই সারা জীবন খেয়ে গেলি, নাকি 2টা বছর খেয়ে গেলি, আর এখন আমাকেই খোটা দিচ্ছিস আমি ভাতখোর? কথাগুলো ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠলো। নাম্বারটা অচেনা। ধরলাম, তারপর ওপাশ থেকে, ওই কুত্তা, তুই আমার ব্লক মারলি কেন? সোয়ার, তাড়াতাড়ি ব্লকটা ওঠা বললাম, কথা আছে তোর সাথে। টুট 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 দিলাম ফোন কেটে, আর নাম্বারটা ব্ল্যাক লিস্টে। ওহ কি মজা রে মজা! টানা 2টা বছর জ্বালাইছিস। 3 মাস যাবত তো ভালোই ছিলাম, কি জন্যে যে হাহা দিতে গেলাম। ধুর, ভালো লাগে না। টানা 2 বছর জ্বলছি, আর জ্বলতে চাই না। আবারও ফোন আসলো, ধরলাম। প্লিজ ফোনটা কেটো না, তোমার সাথে আমার কথা। টুট 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 আবারও কেটে দিলাম। তোর সাথে? তারপর, প্লিজ ফোনটা কাটবে না, তোমার সাথে আমার কথা আছে। কাটবো? তুই কি করবি? তোর সাথে আমার কোনো কথা নাই। ওই, তুই আমারে তুই করে বললি? হ্যাঁ বললাম, তুই কি করবি? কুত্তা, তোর সাহস তো কম না, আমারে তুই করে বলিস? তুই জানিস আমি কে? আইসে, তুই কে আমি জানি না? তোর কোথায় কি আছে আমি সব জানি। আর তুই কে আমি তা জানি না? কি বললি তুই কুত্তা? কি বলবো আবার? তোরে আমি জানি, তুই কে তাই বললাম। কুত্তা, তার আগে তুই কি বললি? আমার কোথায় কি আছে তুই সব জানিস? আরে ওটা তো কথার কথা বললাম, তোর কোথায় কি আছে আমি কিভাবে বলবো? তুই কি জীবনে তোর হাতটা পর্যন্ত ধরতে দিছিস নাকি কুত্তি? তুই আমারে কুত্তি বললি? তুই জানিস আমার আম্মু জীবনে আমায় কুত্তি বলে নাই? বানর শোয়ার কুত্তা, যা, তোর সাথে আবার ব্রেকআপ। জীবনে আমারে আর ফোন দিবি না, আমার পোস্টে আর হাহা দিবি না। তোর সাথে আবার রিলেশনে জড়াইতে চাইছিলাম, কিন্তু তোর ভাষার জন্য তা আর হলো না। হারামজাদার ভাষা কি? কুত্তা ফুট। টুট 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 কথায় আছে না, ভূতের মুখে রাম নাম। এর হয়েছে তাই, যে মাইয়া কুত্তা বানর শুয়োর লুচ্চা ছাড়া কথাই বলে না, সে নাকি আমার সামান্য কুত্তি বলার জন্য ব্রেকআপ করলো।
ভাবা যায় বিষয়টা। যাই হোক, পরিচয়টা দিয়ে নেই। আমি আজিজ, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম ও হলো জান্নাত, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বললে এখন ভুল হবে, বলতে হবে এক্স গার্লফ্রেন্ড। এবার ইন্টার ফাইনাল ইয়ারে। আপনাদের সাথে কথা বলতে বলতে ফোনটা আবার বেজে উঠল। মেজাজটা আবার খারাপ হয়ে গেল। জান্নাত মনে করে নাম্বারটা না দেখেই ধরে বলতে শুরু করলাম, ওই কুত্তি, আবার ফোন দিলি কেন? তোর কি লজ্জা নাই? খুব তো বললি আর ফোন দিবি না, সেই তো ঘুরে ফিরে আবার আমার কাছে ফোন দিলি। বেলজ্জ, বেপর্দা, বেহায়া মহিলা কোথাকার। ওপাশ থেকে, কি আবল তাবল কথা বলিস বাবা? আমি তোর মা বলতেছি, তুই কি পাগল হইলি নাকি রে বাবা? ফোনের দিকে তাকিয়ে দেখি, এ মা, এই তো দেখি সত্যি আম্মুর নাম্বার। এখন কি বলবো আম্মুরে? আম্মু, সরি আম্মু, ভুল হয়ে গেছে। ভুল মানে? তুই আমার কুত্তি বেহায়া বেপর্দা বললি? আম্মু, আমি সত্যি তোমারে বলতে চাই নাই। তো কারে বলতে চাইছিলি? দাঁড়াও, তোমারে সব বুঝিয়ে বলতেছি। দাঁড়াইতে পারবো না, তুই বল। ওকে, তাহলে শোনো, সব বুঝিয়ে বললাম। ও ঠিক আছে, বেশি চিন্তা করিস নে, সব ঠিক হয়ে যাবে। হুম, তা কি জন্য ফোন দিয়েছিলে সেটা বলো। একটা খুশির খবর আছে বাবা, তুই বাড়িতে চলে আয়, তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, 2-1 দিনের মধ্যেই চলে আয়। ওহ আম্মু, কি খবর দিলে গো? ভাইয়ার বিয়ে? আমি কালকেই বিকালের দিকে চলে আসতেছি খুশি হয়ে, কারণ ভাইয়ার বিয়ে হয়ে গেলেই আমার পথ পরিষ্কার। ওকে আয়, সাবধানে আসবে কিন্তু। ঠিক আছে আম্মু, বলেই ফোনটা কেটে দিলাম। কাল আগে ভার্সিটি গিয়ে ছুটি নিয়ে আসতে হবে, তারপর বিকালের দিকে সোজা বাড়িতে। কিন্তু জান্নাতের জন্য খুব খারাপ লাগতেছে। যদিও ব্রেকআপ করে থাকি, তবুও তো ভালোবাসি মেয়েটাকে। অভিমানের বশে শুধু ব্রেকআপ করা। ব্রেকআপ করলেও তাও তো মেয়েটাকে একবার করে দেখতে পারি, কিন্তু বাড়িতে গেলে তাও তো দেখা হবে না। জান্নাতের সাথে আমার পরিচয় আমার বন্ধুর বোনের মাধ্যমে। সেদিন ছিল নাবিলার জন্মদিন, আমিও যাই সেদিন। বুলবুল আমার বন্ধুদের বাড়িতে। জান্নাতুলকে সেদিনই প্রথম দেখি। তারপর প্রপোজ, প্রেম, আর প্রেমের পর ব্রেকআপ। কি একটা জিনিস, তাই না? ওকে প্রপোজটা আমি করেছিলাম, আর ব্রেকআপটা করলো জান্নাত। পুরোনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে ঘুম ভাঙলো ফজরের আজানের আওয়াজ শুনে। নামাজ পড়ে এসে সবকিছু গুছিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে পৌঁছাতেই, এই আজিজ, এদিকে আসো। এর নাম রিয়া, খুবই গা ঘেঁষে একটা মেয়ে। আমাকে নাকি তার খুবই পছন্দ, কিন্তু আমাকে আর জান্নাতকে যখন একসাথে দেখে তখন নাকি তার গা জ্বলে যায়। হ্যাঁ বলো, তবে যা বলবে একটু তাড়াতাড়ি বলবে, আজকে আমার বেশি সময় নাই। তোমার কবেই বা সময় থাকে গো সোনা, আমার কাছে একটু বসতে? তোমার কি এমন সমস্যা হয় বলো তো? এই, হাত ছাড়ো বলছি। হাত ধরলে কেন আবার? না, ছাড়বো না। জান্নাত যখন তোমার হাত ধরে তখন তো কিছু বলো না, আর আমি ধরলেই দোষ, তাই না? আর তোমাদের তো এখন ব্রেকআপ হয়ে গেছে, তা হাত ধরলে কোনো সমস্যা হবে না। কোনো মতে হাতটা ছাড়িয়ে, সেটাই তো গো সোনামণি, আমার গুলুগুলুটা। রিয়া সোনা, তুমি তো এখন আমার হাতটা ধরে থাকবে, কিন্তু ওই যে বললাম আমার আজ একটু কাজ আছে, কাজটা সেরে এসেই আমার হাতটা তোমাকে দিয়ে দিব। কেমন রিয়া সোনা? একবার ছুটিটা নিয়ে আসি, তারপর তুই আমায় কেমনে পাস তা দেখা যাবে। রিয়া যেন খুশিতে অবাক। আমি যে ওর সাথে এত ভালোভাবে কথা বলবো বিশ্বাসই করতে পারে নাই। তুমি আমাকে সোনা বলবে আজিজ? হ্যাঁ গো সোনা, আরো কত কি বলবো। আমি কাজটা সেরে আসি, তারপর না হয় সব হবে। ঠিক আছে, কিন্তু কোথায় যাবে? প্রিন্সিপালের রুমে। আচ্ছা, তুমি তাহলে যাও, আমি তোমার জন্য এখানেই অপেক্ষায় থাকি। আরে না না, তোমার অপেক্ষা করতে হবে না, তুমি বরং ক্লাসে যাও, আমি কাজটা সেরেই আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমি ক্লাসে গেলাম। হ, তুই তাড়াতাড়ি যা, আর আমি আগে ছুটিটা নিয়ে আসি, তারপর তুই আমারে কেমনে পাস তা দেখা যাবে। ওখান থেকে প্রিন্সিপালের রুমে আসলাম। তারপর ছুটি নিয়ে দিলাম এক দৌড়ে হোস্টেলে। তারপর ব্যাগটা নিয়ে বাস স্টেশন। এদিকে রিয়া ভাবছে স্যারের রুমে আজিজ এতক্ষণ কি করে একবার দেখে আসতে হয়, যেই ভাবা সেই কাজ। কিন্তু এ কি, স্যারের রুমে তো আজিজ নাই, একবার স্যারকে জিজ্ঞেস করতে হয়। আসতে পারি স্যার? জি আসছিল,
আর তোমরা লেখাপড়া করো কেন বলতে পারো? আসতে পারি স্যার, এই কথাটা কি ইংরেজিতে বলা যায় না? সরি স্যার। ইটস ওকে, আর সরি বলতে হবে না। কি জন্য এসেছো তাই বলো। স্যার, আজিজ কি আপনার এখানে আসছিল? আসছিলেন। ছেলেটা খুবই ভালো। স্যার জানি, কিন্তু কি জন্য এসেছিল স্যার? ছুটি নেবার জন্য। এ হাই। এদিকে টিকিট কেটে বাসে উঠে বসে আছি, হেডফোন কানে নিয়ে বসে আছি বাসের মধ্যে। হঠাৎ চোখ গেল বাসের দরজার দিকে। একটা মেয়ে, মাশাল্লাহ দেখতে একদম দুধে আলতা। মেয়েটা দেখি আমার সিটের দিকেই এগিয়ে আসছে, আর আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছি। আমার সামনে দাঁড়িয়ে মেয়েটি বলল, ভাইয়া, জানালার পাশের সিটটা আমার, যদি একটু এই পাশে আসতেন। ও হ্যাঁ, সরি আপু, আসুন বসুন। আরে সরি বলছেন কেন? ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আপনি কোথায় যাবেন আপু? সিরাজগঞ্জ। আপনি? আরে আমিও তো সিরাজগঞ্জে যাচ্ছি। বাহ, ভালোই হলো, গল্প করতে করতে যাওয়া যাবে। তা আপনি সিরাজগঞ্জের কোথায় যাবেন? উল্লাপাড়া। আপনি? সিরাজগঞ্জেই। ও, আপনার নামটা কিন্তু জানা হলো না আপু। আমি সামিরা, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আপনি? আমিও অনার্স দ্বিতীয় বর্ষে। আমি আজিজ। আমরা যেহেতু একই ক্লাসে, তাহলে আমরা তো তুমি করেই বলতে পারি। তুমি কি বলো সামিরা? অবশ্যই, কেন না। আচ্ছা সামিরা, তুমি কি সিঙ্গেল? কেন বলো তো? না, এমনি শুনতে চাইলাম। না, আমার বয়ফ্রেন্ড আছে। আর তুমি? কি আর বলবো, দুঃখের কথা, আমি বর্তমানে ঝুলে আছি। ঠিক, তোমার কথা বুঝলাম না। মানে 3 মাস আগে ব্রেকআপ হয়েছে, কাল রাতে আবার এক্স এর সাথে কথা হয়েছে। ও, তা কি কথা বললে কাল রাতে? শুনবে? বলো। কথাগুলো শুনে যদি তোমার হাসতে হাসতে কাপড় খুলে যায়, তাহলে আমি কিন্তু দায়ী নই। ধুর, ফাজলামো করো নাকি? বলো তো। তাহলে শোনো, কাল রাতে সব কথাগুলো সামিরাকে বললাম। মেয়েটা হাসতে হাসতে যেন গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আমার সব কথা শুনে সামিরা হাসতে হাসতে বলল, আজিজ, তুমি তাহলে ভাত খোর? তুমিও শুরু করলে নাকি? আরে না, এমনি মজা করলাম। হুম আচ্ছা আজিজ, একটা কথা বলবো। বলো। তুমি যদি ভাতখোর হও, তাহলে তুমি এত চিকন কেন? তোমায় তো দেখে মনে হয় না তুমি ভাতখোর। ধুর, ফাইজলামো করছো আমার সাথে? যাও, তোমার সাথেও কথা নাই। আরে আরে, রাগ করো কেন? আমি তো মজা করলাম। আচ্ছা সামিরা, ভাতখোর কাকে বলে বলতে পারবে? আমি কিন্তু এর মানেটা বুঝলাম না। ওটা তোমার গার্লফ্রেন্ডের কাছেই জিজ্ঞেস করো, আমি বলতে পারলাম না। মেয়েটার সাথে কথা বলতে বলতে তার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। বাসের মধ্যে দুজন যতটা সময় একসাথে ছিলাম, সারাক্ষণ সামিরার মুখে হাসি ছিল। যাওয়ার সময়, আজিজ, তুমি কিন্তু খুবই মজার একটা মানুষ। যতক্ষণ তোমার সাথে ছিলাম, খুবই এনজয় করলাম মুহূর্তটা। আর তোমার কথা শুনে যতটুকু বুঝলাম, জান্নাত তোমাকে খুবই ভালোবাসে, আর অভিমানের বশে শুধু তোমার সাথে এমন ব্যবহার করেছে। আমি জানি। আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে চিনি। কি বলো? কিভাবে? সময় হলে জানতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আজিজ আর জান্নাতের সাথে আবার ভাব করে নিও। আল্লাহ হাফেজ সামিরা। কিন্তু তুমি কিভাবে জান্নাতকে চেনো, সেটা তো বলে যাও। যা, মেয়েটা চলে গেল। দূর, ভালো লাগে না। আবার একটা রহস্যের মধ্যে রয়ে গেলাম। আবার ওর নামটা ছাড়া কিছুই জানা হলো না, এমনকি ফোন নাম্বারটাও নেওয়া হলো না। কথাগুলো ভাবতে ভাবতে আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আমার শহর উল্লাপাড়াতে। বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে সোজা বাড়িতে। দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিলেন। কি রে, এত তাড়াতাড়ি এসে গেলি? কই আসলাম এতদিন পর, একটু আদর যত্ন করবে, তা না, বলছো এত তাড়াতাড়ি চলে আসলাম। আর এখন কত বাজে সেদিকে খেয়াল আছে তোমার আম্মু? বিকাল 5:30 বাজে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ কর আমাকে। এখন যা, ফ্রেশ হয়ে এসে খাবি কিছু। ভাইয়া কোথায়? তোর ভাইয়া তার রুমেই আছে। ওকে আম্মা যান, আমি গেলাম বলেই সোজা আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভাইয়ার রুমে গেলাম। গিয়ে, কি করছিস ভাইয়া? আরে আজিজ, তুই তুই কখন আসলি? আয় এদিকে, আয় বস এখানে। ভাইয়া, শুনলাম কাল নাকি তোর জন্য মেয়ে দেখতে যাবে।
হ্যাঁ, সেই জন্যই তো তোকে নিয়ে আসলাম। কিন্তু তুই নাকি একটা মেয়ের সাথে রিলেশন করিস, তাহলে তার কি হবে? আরে বোকা, তোর আবার কি হবে? ওর সাথেই তো বিয়েটা ঠিক হলো, আমার পছন্দের মানুষের সাথে। ভাইয়া, তোর সাথে তো তোর ভালোবাসার মানুষটার বিয়ে হচ্ছে, কিন্তু আমার যে কি হবে আল্লাহ ভালো জানে। কিরে, এত কি ভাবিস? কই কিছু না তো। হুম, তা তোর জান্নাতুলের কি খবর? এখন কি তোর ঝাড়ির উপর রাখে নাকি? ধুর, তুই যে কি বলিস না ভাইয়া। মেয়েটা কিন্তু খুব ভালো। হ, তোরে কইছে মেয়েটা ভালো, তুই কি ওরে দেখছিস নাকি? দেখি নাই, তবে কথা তো বলিসি। তুই থাক তোর কথা নিয়ে, আমি গেলাম, এখন ঘুমাবো। আবার ডাকতে যাস না জানো। কাল কখন যাবি? ভাবি কি দেখতে তাই বল। সকাল 10টার দিকে। ওকে বাই বলেই আমার রুমে চলে আসলাম। সারা দিন অনেক ধকল গেছে, এখন একটু ঘুমাই। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। টেবিলের দিকে তাকিয়ে দেখি জান্নাত। জান্নাত সাজগোজ করতেছে। আমি তো দেখেই অবাক। ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোপা করা, পরনে একটা কালো শাড়ি। আমি দেখে যেন মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে জান্নাত বলল, কি দেখো অমন করে? তোমাকে তোমাকে একদম পরীর মতো লাগছে। যা দুষ্টু, ওইভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা করে না? আমার কাছে আবার কিসের লজ্জা সোনা? আসো, কাছে আসো, আজ তোমার সব লিপস্টিক খাবো। বলেই হাত ধরে একটানে বুকে নিয়ে আসলাম। হাই, এই কি করো? দেখো কি করি। বলেই জান্নাতের ঠোঁটে আমার ঠোঁট চোখ বুঝে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ পর, এ কি জান্নাত, তোমার ঠোঁট বালু বালু লাগে কেন? কি হলো, কথা বলো না কেন? জান্নাত, তোমার লিপস্টিক পানি পানি লাগে কেন? চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত নেই, আর আমার সামনে রয়েছে দেয়াল। আর ওটা লিপস্টিক না, আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে দিলাম এক চিল্লানি। এক চিল্লানিতে পুরো বাড়ি আমার রুমের মধ্যে। কিরে, কি হয়েছে? এত জোরে চিল্লাস কেন? এ কি তোর ঠোঁট কাটলো কেমনে? কি রে, এতখানি কাটলো কিভাবে? সত্যি করে বলতো, কিভাবে কাটলি? খাটে থেকে পড়ে টরে গেছিলি নাকি? এখন এদের আমি কি বলবো? যদি বলি স্বপ্নের মধ্যে জান্নাতকে চুমু দিতে গিয়ে দেয়ালের সাথে ঠোঁট ঘষেছি, তাহলে তো মান ইজ্জত সব যাবে। আসলে ভাইয়া, আম্মু, আমি খাটে থেকে পড়ে গেছিলাম। তোমরা তো জানোই আমার ঘুমের মধ্যে এপাশ ওপাশ করার স্বভাব আছে। সাবধানে ঘুমাতে পারিস না? খুব বাসলাম, কি একটা কাণ্ড হয়ে গেল বলুন তো। এই জান্নাত কি ঠিক মতো ঘুমাইতেও দেবে না? স্বপ্নের মধ্যে কত সুন্দর একটা ব্যবহার করলো, কিন্তু সামনাসামনি ওরে বাবা, একদম পেতনি। জান্নাত সবার সাথে ভালো ব্যবহার করে, শুধু আমার বেলায় এমনটা করে কেন বুঝি না। হয়তো ভালোবাসার মানুষটার প্রতি একটু বেশি অধিকার খাটাতে চায়, তাই আমার সাথে এমন করে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নাই। ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে ভাইয়ার জন্য মেয়ে দেখতে চলে আসলাম। তারপর যা দেখলাম, মোটেও তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। কারণ তা হলো, ভাইয়ার জন্য মেয়ে দেখতে এসে বসে আছি প্রায় 1 ঘন্টা হলো, কিন্তু মেয়েকে আনার কোনো নামই নাই। মেয়ে আসুক আর না আসুক, তাতে আমার কি? সামনে বিভিন্ন রকমের খাবার রাখা আছে, তা আমি মনের আনন্দে খেয়ে যাচ্ছি, কিন্তু ভাইয়া কিছুই খাচ্ছেন না। ভাইয়ার মুখ দেখার মতো অবস্থা হয়ে আছে, একদম ধুতুম পেঁচা। তাই ভাইয়াকে বললাম, কি রে ভাইয়া, কিছু খাবি না নাকি? দূর, আমি আছি আমার টেনশনে, আর তুই আসিস খাওয়া নিয়ে। বুঝি না মেয়েদের এত কি সাজগোজ করা লাগে। সেই কখন থেকে বসে আছি, আমাদের সময়ের দাম নাই নাকি? এত চাপ নিস কেন? আসবে তো নাকি? তোর তো দেখি তরই সইছে না। এত পেশাল করছিস কেন? খা না ভাই, আমার পিছে আবার লাগলি কেন? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না তোর সাথে। আমি খাই, আর তুই অপেক্ষায় থাক ভাবিকে দেখার জন্য। আমি আর কোনো কথা না বলে খাওয়াতে মন দিলাম। নিচের দিকে তাকিয়ে খাইতেছি। খাওয়ার মাঝখানে কেউ একজন বলে উঠল, আরে আজিজ, তুমি এখানে? তাকিয়ে দেখি সামিরা। তুমি এখানে কি করো? আরে সামিরা, তুমি? আমি তো আমার ভাইয়ার জন্য মেয়ে, মানে আমার ভাবিকে দেখতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করো? আরে আমি তো দুলালের। দুলালি আমার হবু ভাবির নাম। আমি এখানে থাকবো না তো কে থাকবে? কিরে, তোরা একে অন্যকে চিনিস নাকি? তুমি কিন্তু বললে না কিভাবে জান্নাতকে তুমি চেনো। তোমায় তো বললামই, সময় হলে ঠিক জানতে পারবে। তাহলে তুমি বলবে না, তাই তো? আরে পাগল, রাগ করো কেন? তোমার ভাবি কি বিষয়টা জানে যে তুমিও প্রেম করো? ধুর, ভাবি জানবে কিভাবে যে আমি প্রেম করি? ভাবিকে তো আমি আজকেই প্রথম দেখলাম। তার মানে তুমি এর আগে?
তোমার ভাবিকে কখনো দেখো নাই? দেখেছি, তবে ভাইয়ার ফোনে। সামনাসামনি আজই প্রথম। ও বেশ ভালো। তবে আমার মনে হয় বেচাটির চাপটা একটু বেড়েই যাবে, কারণ এখন তার বিয়ে হবে, আবার কিছুদিনের মধ্যে তোমারও বিয়ে হবে, আর তোমার বিয়ের কাজ মেয়েটাকেই একা হাতে সামলাতে হবে, তাই না? ধুর সামিরা, তুমি যে কি বলো না। লজ্জা পেলে বুঝি? আরে না না, লজ্জা পাবো কেন? আমাদের কথার মাঝেই ভাইয়া ডাক পড়লো। কিরে, আসবি নাকি না এখানেই থেকে যাবি? না, আসি, দাঁড়াও। আচ্ছা সামিরা, তাহলে আমি আসি, আবার বিয়ের দিন কথা হবে। আল্লাহ হাফেজ। সাবধানে যাবে। আল্লাহ হাফেজ। সামিরার কাছ থেকে আসার পর আচ্ছা ভাই, বলতো মেয়ে তোর জন্য দেখতে এসেছি নাকি আমার জন্য দেখতে এসেছি? হঠাৎ এমন কথা কেন বলছিস ভাইয়া? ঠিক বুঝতে পারলাম না। না, তোর যা ভাবসাব দেখছি তাই মনে হলো আর কি। তা মেয়েটা কি তোর পছন্দ হয়েছে নাকি? দূর ভাইয়া, তুই না একটু বেশি বুঝিস, বুঝলি? সামিরা আমার ফ্রেন্ড, আর ওর বয়ফ্রেন্ড আছে। ও, হুম। কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বুলবুলকে একবার ফোন দিতে হবে দাওয়াত দেবার জন্য, আর নাবিলার সাথেও কথা বলতে হবে। ফোন দেবার পর, হে ভাই বল, আর কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি রে দোস্ত, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালোই। শোন, আগামী 10 থেকে 11 তারিখ তো ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল। তুই আর নাবিলা আসবি কিন্তু। তোরা বরং 7-8 তারিখে চলে আয়, অনেক কাজও করতে হবে। দোষ, সে না হয় বুঝলাম, কিন্তু নাবিলা তো মনে হয় যাইতে পারবে না, কারণ 9 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হবে। ও, তার মানে তো জান্নাত আসতে পারবে না। আচ্ছা দোস্ত, তাহলে তুই চলে আয়, এখন রাখি। দেখতে দেখতে ভাইয়ার বিয়ের দিন চলে আসলো। বাড়ি ভর্তি মানুষ, সবাই যার যার মতো আনন্দ করছে। আমিও বন্ধুদের সাথে আনন্দ করছি, কিন্তু আনন্দের মাঝেও কিছু একটা যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর সেই কিছু একটা হলো জান্নাত। হঠাৎ আমার সামনে সামিরা এসে হাজির, কিন্তু সে একা না, একটা ছেলের হাত ধরে আছে। আমাকে দেখেই ও বলল, হাই আজিজ, কেমন আছো? হুম, ভালো, তুমি? আমিও ভালো। আজিজ, এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড তৌসিফ, তৌসিফ আহমেদ শান্ত। আর তৌসিফ, ও হলো আজিজ। তোমাকে তো বলেছি সব ওর বিষয়ে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাই, কিন্তু আমার মনে হয় তুমি ভালো নেই, তাই না? সামিরার কাছে যতটুকু জানা যায় তোমার বিষয়ে সবকিছু শুনলাম, তুমিই তো সেই বিখ্যাত সবখোর। ভাইয়া, সবই কপাল। হুম তা তোমার তাকে তো দেখতে পাচ্ছি না ভাই, আসেনি নাকি? আসলে ভাইয়া, তার তো এক্সাম চলছে, তাই আসতে পারে নাই। এভাবে সামিরা ও তার বয়ফ্রেন্ডের সাথে বলে বিয়ের আসরে চলে আসলাম। বিয়ের সব কাজ সম্পন্ন করে ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। 7 দিন পর খাবার টেবিলে। আজিজ, একটা কথা ছিল। হ্যাঁ ভাবি, বলো। ভাই, তোমার একটা কাজ করতে হবে। আরে ভাবি, এভাবে বলছো কেন? বলো, তোমার জন্য তোমার ভাইটা কি কাজ করতে পারে? আসলে ভাই, তোমার বোনটা আজকে আসবে আমাদের এখানে, তোমার তাই একটু স্টেশনে যেতে হবে। ঠিক আছে ভাবি, তোমার চিন্তা করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু ভাবি, তোমার বোনকে তো সেদিন বিয়েতে দেখলাম না। ওর তো এক্সাম চলছিল, তাই বাড়িতে আসতে পারে নাই, এখন সোজা আমাদের এখানে আসবে। ও, তা ভাবি, তোমার বোনের নামটা কি? জেসমিন। ঠিক আছে। ভাবির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে বিকালের দিকে স্টেশনে গেলাম। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, শালার ট্রেন আসার নামই নাই। তাই স্টেশনের একটা বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর একটা ট্রেন থামলো, আর ট্রেন থেকে নেমে দেখলাম একটা মেয়ে আমার দিকেই আসছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুবই পর্দাশীল একটা নারী। পরনে একটা কালো বোরকা, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, মাথাটা বোরকার কালো কাপড় মানে হিজাব দিয়ে ঢাকা। আমার সামনে এসে মেয়েটা, আপনি কি আজিজ? হুম, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জেসমি, আর আপনি আমার বেয়াই, তাই না? হুম বেআইন, আমি আপনার বেআই। কিন্তু বেআইন সাহেব, আপনি আমায় চিনলেন কেমন করে? আপনি তো আমায় আগে কখনো দেখেন নাই। আপ- আসলে আপু কাল আপনার একটা ফটো দিয়েছিল, তাই চিনলাম আর কি। কিন্তু বেআইন, আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগে। কি কি বললেন? আমার কণ্ঠ চেনা চেনা লাগে?
আরে বেআইন, এমনি মজা করলাম। আপনি 10টা না 5টা না, একটা মাত্র বেআইন, তাই মজা করলাম। মাইন্ড করলেন নাকি? না না, মাইন্ড করব কেন? আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন বেআই মশাই? ও হ্যাঁ, চলুন চলুন। চলুন। তারপর বেআইনকে নিয়ে বাড়িতে চলে আসলাম আর ভাবিকে বললাম, ভাবি, এই নাও তোমার আমানত, সশরীরে নিয়ে এসেছি। ভাই, ধন্যবাদ। স্বাগত। শোনো, আমি এখন আবার ঘুমাবো, রাতে কিছু খাবো না। আবার ডাকতে যেও না যেন। সকালে বুকের উপর কিছু একটা ভারী ভারী অনুভব করলাম। মনে হচ্ছে কেউ একজন আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। চোখ খুলে তাকিয়ে দেখি, এ কি? এ তো জান্নাত। জান্নাত কিভাবে আমার রুমে আসলো? আর আমার বুকে মাথা রেখে শুয়ে আছে কেন? নাকি আমি আবার সেদিনের মতো স্বপ্ন দেখছি? হয়তো স্বপ্নই হবে। সেদিন স্বপ্নে জান্নাত মনে করে দেয়ালের সাথে কি একটা কাণ্ড হয়ে গেল। ভাবতেই কেমন গা কেমনটা করে ওঠে। কিন্তু যদি এটা মানুষই না হয়, তবে এত ভারী ভারী লাগে কেন? হাতে একটা চিমটি কেটে দেখলাম, না, এটা তো স্বপ্ন না, সত্যি এটা জান্নাত। একবার ধাক্কা দিয়ে দেখি কে এটা। এই মেয়ে, ওঠো। এই, কি হয়েছে? ধাক্কাও কেন? তুমি এখানে কি করো? আর আমাদের বাড়িতে আসলে কেমন করে? জান্নাত চোখ খুলে তাকিয়ে দেখে সে আমার বুকের উপর শুয়ে আছে। অমনি লাফ দিয়ে ওঠে। আমি তো আসছি তোকে মারার জন্য। বুঝলাম, আমাকে মারতে এখানে আসছো, কিন্তু আমার বুকের উপর কি করো? আমি তো রুমে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস, তাই কিছু বলি নাই। কারণ আমি যাকে মারি সামনাসামনি মারি। আমি কি ভীতু নাকি? তাও বুঝলাম তুমি ভীতু না, কিন্তু আমাদের বাড়িতে আসলে কেমন করে, তাই বলো। কাল তো তুই নিজেই আমাকে নিয়ে আসলি। কি বলো? আমি কখন তোমাকে নিয়ে আসলাম? কাল বিকালে। ধুর, ফাজলামো করিস নাকি আমার সাথে? কাল বিকালে কোথায় থেকে তোমাকে নিয়ে আসলাম? কেন স্টেশন থেকে? আরে, কাল তো আমি আমার ভাবির বোনকে স্টেশন থেকে নিয়ে আসছি। তোমাকে কখন নিয়ে আসলাম? তোর ভাবির বোনই আমি। কিন্তু ভাবি যে বলল তার বোনের নাম জেসমিন। তো কি হয়েছে? তোমার নাম তো জান্নাত, জান্নাতুল ফেরদৌস। জেসমিন আমার ডাক নাম, ওই নামে শুধু আপুই ডাকে। তার মানে এক্স গার্লফ্রেন্ড এখন আমার বেআইন? ওই কুত্তা, তুই যে আমার এক্স ছিলি বা তোর সাথে যে আমার সম্পর্ক ছিল, এটা যেন আমার আপু না জানতে পারে। শুধু আপু না, কেউ যেন জানতে না পারে। হয়, আমার তো আর খেয়ে দে কাজ নাই যে তোর মতো একটা পেতনি আমার গার্লফ্রেন্ড ছিল, এটা সবাইকে বলে বেড়াবো। কুত্তা, তুই আমারে কি বললি? আমি পেতনি? ভুল কিছু তো বলি নাই। দাঁড়া কুত্তা, আজ তোর একদিন কি আমার একদিন। বলতেই জান্নাত কিছু একটা খুঁজতে লাগলো আর রুমের এক কোণ থেকে একটা ফুলঝাড়ু পেল। ওইটা হাতি নিয়ে আমার দিকে তেড়ে আসলো মারবার জন্য। যেই বাড়ি মারবে অমনি ভাবির ডাক পড়লো, জান্নাত, এই জান্নাতুল, কই গেলি? ভাবি, বেআই সাহেব আমার রুমে। জান্নাত অমনি ফুলঝাড়ুটা ফেলে দিল। কি রে, এখানে কি করছিস? ভাবি, বেআইনের সাথে একটু মজা করছিলাম, তাই না বেআইন? আপু, আমার বেআইটা না খুবই মজার। আচ্ছা, বুঝলাম। এখন চল, ঘুম থেকে উঠে তো ফ্রেশও হোস নাই। আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, তারপর দুজনে গল্প করিস। এখন আর মহারাজ, আপনিও ফ্রেশ হয়ে নিচে খেতে আসুন। বলেই ভাবি জান্নাতকে নিয়ে চলে গেল। আর জান্নাত ওদিকে মনে মনে বলছে, আমাকে পেতনি বলা, তাই না? এখন যদি আপু না আসতো তবে শয়তানটার হাড়গোড় ভেঙে ফেলতাম। কিন্তু শয়তানটা কি বোঝে না যে এই পেতনিটা ওকে কতটা ভালোবাসে? আর এইদিকে আমি, উফ, এখন কি যে একটা কাণ্ড হয়ে যেত। ভাবি যদি না আসতো তবে আর আমি আস্ত থাকতাম না। ধন্যবাদ ভাবি। কিন্তু ভাই, এক্স গার্লফ্রেন্ড যখন বেআইন হয় তখন যে এতটা ঝামেলা হয় তা জানা ছিল না। বলেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি এ তো নাদিয়ার নাম্বার। নাদিয়া আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আর ও তো এখন চিটাগাঙে। রিসিভ করার পর, ওই কুত্তা, তুই নাকি এখন বাড়িতে? তো কি হয়েছে? তুই তো চিটাগাঙে এখন, তাই না? না, আমি বাড়িতে আসছি আজ 5 দিন হলো। আর কুত্তা, তুই বাড়িতে আমায় বলবি না? আমি একা একা বাড়িতে বসে বসে বোরিং হচ্ছে। তুই কি আমায় বলতে পারতি না যে তুই বাড়িতে আসছিস? আমি এত কিছু জানি না। বিকালে আমার সাথে দেখা কর তুই। আচ্ছা, তুই স্কুলের মাঠে চলে আয়, বিকালে আমিও আসছি। ওকে, এখন রাখি, বিকালে কথা হবে।
বুঝি না মেয়েরা এত কথায় কথায় কুত্তা বলে কেন। নাদিয়ার সাথে কথা বলে খাবার টেবিলে চলে আসলাম। খাবার মধ্যে আম্মু বললেন, আজিজ, জি আম্মু। বিকালে জান্নাতকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসিস। মেয়েটা আসছে থেকে একা একা ঘরে বসে আছে। কিন্তু আম্মু আসতো। আমি কোনো কিন্তু শুনতে চাই না, যা বললাম তাই যেন হয়। ঠিক আছে। ওনাকে রেডি থাকতে বইলো। কথাটা বলে জান্নাতের দিকে তাকালাম। দেখলাম মেয়েটা অনেক খুশি। বিকেলে বাইক নিয়ে বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করছি, কিন্তু মহারানীর আসার খবরই নাই। কিছুক্ষণ পর একটা সাদা পরী যেন নেমে আসলো আমার সামনে। এটা জান্নাত। সাজের আর বর্ণনা দিলাম না, কারণ আপনারাও প্রেমে পড়ে যেতে পারেন। জান্নাত দাঁড়িয়ে আছে দেখে আমি বললাম, কি হলো, উঠবেন না নাকি? নাকি আমি একাই চলে যাব? না না, দাঁড়াও, আমিও যাব। তাহলে উঠুন। আচ্ছা আজিজ, দেখো আমায় কেমন দেখা যাচ্ছে। ভালো। জান্নাত হয়তো শুধু এইটুকু আশা করে নাই আমার থেকে, ও ভেবেছে আরো অনেক কিছু বলবো। কিন্তু পেতনিটা জানে না যে তাকে কতটা সুন্দর লাগছে। তারপর দুজন স্কুলের মাঠে চলে আসলাম। দেখি নাদিয়া আগে থেকেই বসে আছে। নাদিয়া আমাকে দেখে আমার কাছে চলে আসলো। এতক্ষণে আসার সময় হলো তোর? সে কখন থেকে বসে আছি। আর এই মেয়েটা কে দোস্ত? দোস্ত, ওর নাম জান্নাত, আমার বেআইন। ও, কিন্তু তোর সাথে যে আমার কিছু কথা আছে। তো বল, কি কথা? না, এখানে না, তুই এদিকে আয়। আর আপু, তুমি একটু এখানে বসে থাকো, আমরা আসছি। বলেই নাদিয়া আমার হাত ধরে টানতে টানতে নিয়ে ফাঁকা জায়গায় চলে এলো। আর এদিকে জান্নাত ভাবছে, এ কি গায়ে পড়া মেয়ে রে বাবা। এই ছেমরি তো রিয়া আপুর থেকেও বেশি গায়ে পড়া মেয়ে। আর কি এমন কথা যা আমার সামনে বলা গেল না? না, এই মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। ধুর, ভালো লাগে না। আর এদিকে নাদিয়ার সাথে প্রায় 10 মিনিটের মতো কথা বলে জান্নাতের কাছে আসলাম। কি কথা হলো তা না হয় পরে একদিন শুনবেন, এখন থাক। এসে দেখি মেয়েটা আনমনে কি যেন ভাবছে। তারপর নাদিয়া চলে গেল, আর আমি জান্নাতকে নিয়ে পুরা গ্রাম ঘুরলাম। আমার সাথে ঘুরতে পেরে জান্নাত অনেক খুশি। একটা কথা বলবো? বলো। পেতনিটা কে? কোন পেতনি? লুচ্চা, বোঝো না কোন পেতনি? বানর কুত্তা, এতক্ষণ যার সাথে কথা বলে আসলি সেই পেতনি। ও, ওর নাম তো নাদিয়া, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। বুঝলাম। এখন চল, বাড়িতে যাব। তারপর জান্নাতকে নিয়ে বাড়িতে চলে আসলাম। রাত 9টা। ছাদে নাদিয়ার সাথে ফোনে কথা বলতেছি। তখনই খেয়াল করলাম কেউ একজন ছাদে এসেছে। পিছনে তাকিয়ে দেখি জান্নাত। তাই নাদিয়াকে বললাম, দোস্ত, তোর সাথে পরে কথা বলি। কার সাথে কথা বলছিলি? নাদিয়ার সাথে। কেন বলো তো? আর যেন ওই পেতনিটার সাথে কথা বলতে না দেখি। কেন? কেন কথা বলবো না? আর বললে কি করবে? একদম গলা টিপে দিব। কি? জি। কিন্তু কেন? আমি তোমার কি হই যে? আর কিছু বলতে পারলাম না। তার আগেই আমার ঠোঁটে জান্নাতের ঠোঁট ডুবিয়ে দিল। কতক্ষণ ছিল ঠিক বলতে পারবো না। ছাড়ার পর, কজ আই লাভ ইউ। আর একদিন ওই পেতনিটার সাথে কথা বললে দেখ কি করি তোর। বলেই দৌড়ে চলে গেল। বুঝলাম না কিছু। জান্নাতই আমার সাথে ব্রেকআপ করলো, আর এখনো নিজেই বলছে আই লাভ ইউ। হুট করেই জান্নাত তার ঠোঁট দুটো আমার ঠোঁটের মধ্যে মিলিয়ে দিল। কতক্ষণ যে দুজনের ঠোঁট একত্রে ছিল তা বলতে পারা মুশকিলই বটে। ছাদ থেকে রুমে এসে শুয়ে থেকে ভাবছি কি থেকে কি হয়ে গেল। আর মুচকি মুচকি হাসছি যে মেয়েটা গত 2 বছর আমাদের রিলেশন চলাকালীন নিজে থেকে আমার হাতটা পর্যন্ত ধরছে কিনা মনে নেই, আর আজ সেই মেয়েটাই চুমু দিয়ে দিল। ভাবা যায়? অবশ্য আমার বিষয়টা খারাপ লাগে নাই, ভালোই তো লাগলো। কথাগুলো ভাবতে ভাবতে ভাবি এসে ডেকে গেলেন খাবার জন্য। আমিও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে এলাম। সবাই যার যার মতো বসে আছি খাবার জন্য। জান্নাতও আছে, আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি সেই দিকে খেয়াল না দিয়ে খাওয়ার জন্য বসে পড়লাম। জান্নাত খাওয়ার থেকে আমার দিকেই বেশি আর চোখে তাকাচ্ছে। তাই আমি বললাম, কি বেআইন সাহেব, খাচ্ছেন না কেন? খান খান, লজ্জা পাবার কিছু নেই। নিজের বাড়ি মনে করে খেতে পারেন। কি ভাবি, আমি ঠিক বলছি না? জান্নাত আমার দিকে এবার রাগী চোখে তাকালো। ঠিকই তো বলছিস। কিরে জান্নাত, খাচ্ছিস না কেন? এই তো খাইতেছি তো আপু। আর বেআই মশাই লজ্জা পাবো কেন? এটা তো আমার নিজের বাড়িই মনে করি। আর এটা তো আমারও বাড়ি, তাই না? মনে মনে বললাম,
আজ বেআইন ডাকছো। কাল যদি তোমায় বউ না ডাকাতে পারি তবে আমার নামও জান্নাত না, বলে রাখলাম। তোরা খাবার সময় কি শুরু করলি? আর ছোট আব্বাজান? আম্মু মাঝে মাঝেই আমাকে ছোট আব্বাজান বলে ডাকে। জি আম্মু বলো। তোর খালাম্মা আজ ফোন দিয়েছিল, তোকে যাইতে বলছে। কিন্তু আম্মু, আমি এখন কিভাবে যাব? কেন বাবা, কেন যাইতে পারবা না? আমি তো তোমার ফোন টেপা আর ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ দেখি না, তাহলে কেন যাইতে পারবা না? উপায় নাই, এখন যেতেই হবে। ঠিক আছে, কবে যাইতে হবে? কাল সকাল সকাল বেরিয়ে পড়বি, আর 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবি। তোর খালামণির কাছ থেকে আবার যেন শুনতে হয় না তুই বাড়ি আসার জন্য তার কাছে বায়না করছিস। ঠিক আছে, 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবো। এবার খুশি? খুশি। জান্নাত মা, তুমি তাহলে সকাল সকাল রেডি হয়ে থাকো মা। মা, ঠিক আছে। বুঝলাম না আম্মু, জান্নাত রেডি থেকে কি করবে? আর ওই, আপনি আমার আম্মুরে মা ডাকছেন কেন? জান্নাত তো তোর সাথে যাবে। আমি মা বলে ডাকবো, তাতে আপনার কি? আমি মনে মনে বললাম, মা তো আজ না হয় কাল থেকে ডাকতেই হবে, আমি না হয় এখন থেকেই ডাকা শুরু করলাম। আমার বোকা বরটা বোঝেও না। আর একবার শুধু কাল তোমার সাথে বেরোতে পারি, তারপর দেখো তোমায় কেমন নাচানো নাচাই। আমি আর কি কমু, সবই তোমাদের ইচ্ছা। পরদিন সকাল 8টায় রেডি হয়ে বাইকে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর জান্নাত আসলো, সাথে আম্মু আর ভাবি। তাদের কাছে থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির আপন গতিতে গাড়ি চলছে, কিন্তু আমাদের কারোর মুখেই কোনো কথা নেই। নীরবতা ভেঙে জান্নাত বলল, কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কেন, আমার সাথে বলার তোমার কোনো কথা নেই? আছে তো অনেক, কিন্তু কিছুই মনে পড়ছে না। ফাজলামো করো নাকি? দূর, ফাইজলামো করতে যাব কেন? যা সত্যি তাই বললাম। ঠিক আছে, এখন বলো আমার কেমন লাগছে দেখতে? একদম পেতনির মতো, মজা করে বললাম। দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো সুন্দর। কি বললি কুত্তা? আউ, মারলে কেন? যা সত্যি তাই তো বললাম। আমার পেতনির মতো দেখতে, তাই না? গাড়ি থামা, গাড়ি থামা বলছি। কেন? যা বললাম তাই কর। ওকে। গাড়ি থামানোর পর, আজিজ, তুই বুঝতে পারছিস যে তুই এখন ফেঁসে গেছিস? মানে আমি ফেঁসে গিয়েছি মানেটা কি? মনে হচ্ছে এখন যদি আমি চেঁচামেচি করে লোক জড়ো করি আর তাদের বলি তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে এসব করার জন্য এখানে নিয়ে আসছিস, তাহলে তোর কি অবস্থা হবে ভাবতে পারছিস? কিন্তু আমি তো তোমায় ওইসব করার জন্য আনি নাই। সেটা তো আমি আর তুমি জানি সোনা, এরা তো জানে না। তাহলে আমি এখন পালাবো? পালাও, তবে বাড়িতে আম্মু আর আপুকে কি বলবে? তার মানে? তার মানে তুমি এখন মাইনকার চিপায়। না, হ্যাঁ। তুমি এখন কি করতে চাচ্ছ? বেশি কিছু না, শুধু আমি যা যা বলবো তোমায় তাই তাই করতে হবে। কি করতে হবে? আমরা যখন তোমার খালামণির বাসায় যাব তখন তো তিনি জানতে চাইবেন আমি তোমার কি হই। তখন তুমি কি বলবে? আমি তোমার কি হই? কেন বলবো বেআইন? না, বেআইন না। তাহলে কি বলবো? তুমি আমার এক্স গার্লফ্রেন্ড, এইটা বলবো? ধুর বোকা, এটা বলতে যাবে কেন? তাহলে কি বলবো সেইটা তো বলো, এত পেঁচাও কেন? খালামণিকে বলবে আমি তোমার একমাত্র দুষ্টু মিষ্টি আদরের বউ। মানে কি? তুমি তো আমার বউ না। সেটাও শুধু তুমি আর আমি জানি, খালামণি তো জানে না। নেহি কাভি নেহি, আমি এটা বলতে পারবো না। বলতে পারবি না তাই না? লোকজন ডাকবো নাকি? না। তাহলে আমি এখন থেকে তোর কে? বউ। জোরে বল, শুনতে পাই নাই। বললাম তো বউ। এভাবে না, বল যে তুমি আমার একমাত্র বউ, নইলে ডাকবো নাকি? না না, বলছি। বল। তুমি আমার একমাত্র আদরের বউ। এই তো আমার সোনা বর, আমার জানুটা, আমার গুলুমুলু বাবুটা। এখন চলো যাও যাক সোনা মোনা। চলো। গাড়ি চলছে তো চলছেই, আর আমি শুধু ভাবছি কি যে হতে চলেছে। আমার খালাম্মা তো একদম সহজ সরল একজন মানুষ। জান্নাতের মতলবটা আমি কিছুই বুঝতে পারলাম না। বাইকের আয়নাতে দেখতে পেলাম জান্নাত মুচকি মুচকি হাসছে। এ যেন তার বিজয়ের হাসি। সারা রাস্তা আর একটা কথাও হয় নাই দুজনের। গাড়ি এসে থামলো খালামণিদের বাড়ির সামনে। তারপর কলিং বেল দেবার আগে জান্নাত, মনে আছে তো আমি এখন তোমার কে? বউ, একমাত্র আদরের বউ।
আমার সোনা বরটা। মুয়া। তোরে দিলাম চুম্মা। তারপর কলিং বেলটা দিলাম। কিছুক্ষণ পরে খালামণি এসে দরজাটা খুলে দিলেন। তারপর আমাকে জড়িয়ে ধরলেন। তারপর খালা জান্নাতের দিকে তাকিয়ে বললেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো খালাম্মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ও, নিশ্চয় আমাদের বৌমার বোন, তাই না? জি খালাম্মা, তাছাড়াও আমার একটা পরিচয় আছে। কি গো, বলো না কেন, বলো। আরো একটা পরিচয় মানে? সেটা কি? না মানে খালা, জান্নাত জান্নাত আমার বউ। কি? তোমরা বিয়ে করে নিলে আর আমাকে জানালে না? খালামণি, আমরা যে বিয়ে করেছি এটা কেউ জানে না। এমনকি আমাদের এখনো বাসরটাও হয় নাই। কত শখ ছিল আমার বরটার সাথে বাসর করব, তা এখনো হয়ে ওঠেনি। মাইয়াই বলে কি, এখানে আবার বাসর কই থেকে আসলো? কি করতে চাচ্ছে জান্নাত? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে বিয়ে না করেই আমার বউ হয়ে গেল, আর এখন বলছে বাসরের কথা। আল্লাহ রক্ষা করুন আমায়, কোথায় যে ফেসে যাচ্ছি নিজেও তো বুঝতে পারছি না। কি? তোরা যে বিয়ে করেছিস বাড়িতে কেউ জানে না? না গো খালামণি, কেউ জানে না। আজিজ বলল খালামণি নাকি অনেক ভালো, আর তোমার কাছে আসলে নাকি তুমি সবকিছু সমাধান করে দিবে। তাই তো তোমার কাছে আমরা চলে আসলাম। তোরা চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। আর আজিজ, তুই বিয়ে করবি আমাকে একবার বলতে পারতি, আমি কি না করতাম নাকি রে বাবা? তুই জানিস না তোর খালামণি তোকে কতটা ভালোবাসে? আমার কতটা ইচ্ছে ছিল তোর বিয়ের কাজ আমি নিজের হাতে করব, তা তুই করতে দিলি না। খালামণি, তুমি কি এখন আমাদের কথা শুনবে নাকি ভিতরে ঢুকতে দিবে? আর আলিফকে তো দেখছি না, ও কোথায়? আলিফ আমার খালাতো ভাইয়ের নাম। ও হে, ভিতরে আয়। আর তোর ভাই তো কলেজে গেছে, তোরা আলিফের রুমে গিয়ে বসে বিশ্রাম নে। আমি ততক্ষণে তোদের রুমটা গুছিয়ে নেই, কেমন? ঠিক আছে খালামণি, আর আলিফ আসলে আমার কাছে পাঠিয়ে দিও। হুম। বাবা, তোর ফোনটা দিয়ে যা, আলিফকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলি। খালামণিকে ফোনটা দিয়ে আলিফের রুমে দুজনে চলে আসলাম। তারপর আমি, ওই তোর মতলবটা কি বলতো? তোমার ভাবসাব মোটেও সুবিধার মনে হচ্ছে না আমার কাছে। কেন জানো, তোমার কি মনে হচ্ছে? আর আমার বরটা কি রাগ করলো নাকি? আমি মোটেও তোমার বর নই। তো তুমি আমার কে? কেউ না। সত্যিই আমি তোমার কেউ না? কি হলো, চুপ করে গেলা কেন, বলো। সত্যি আমি তোমার কেউ না? বলেই জান্নাত আমার কাছে আসতে লাগলো। এই কি করছো? কাছে আসবে না, দূরে থাকো বলছি। কাছে আসবো? তুমি কি করবে? কি করবে? আমি কিন্তু চেঁচাবো। চিল্লাও চিল্লাও, যত পারো চিল্লাতে থাকো। এই না না, ধুর ছাই, কে শোনে কার কথা? জান্নাত আমার মাথার দুপাশে ধরে চার ঠোঁট এক করে দিল। এখন বলো আমি তোমার কে? কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। ওই কুত্তা, তোরে আমি কি বলি আর তুই কি বলিস? ধুর, ভাল লাগে না। যাও তো, ফ্রেশ হয়ে এসো আগে। যাইতেছি। তারপর কিন্তু বলতেই হবে আমি তোমার কে, নইলে এইবার তোমার ঠোঁট একদম ছিঁড়ে ফেলবো। বলেই জান্নাত চলে গেল। আর আমি ভাবছি কি করতে চাচ্ছে এই মেয়েটা। ভাবতে ভাবতে আলিফ চলে আসলো। আর কিরে ভাইয়া, আসবো? দরজার দিকে তাকিয়ে দেখি আলিফের হাতে কিছু শপিং ব্যাগ। আরে আলিফ, তুই আয় আয়। আর এটা তো তোরই রুম, তুই আসবি, আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমার রুম। কিন্তু ভাইয়া, রুমে তো তুমি একা নেই, সাথে ভাবিও আছে, তাই না? আর ভাইয়া, এটা তুমি একেবারে ঠিক করলে না। কি ঠিক করলাম না রে ভাই? এই যে বিয়ে করলে না জানিয়ে। তোরে কিভাবে জানাবো রে ভাই? আমি নিজেই জানতাম না যে আমি বিয়ে করেছি, তুই কেমনে জানবি? কিরে ভাইয়া, কথা বলো না কেন? কি ভাবো? আগে জানাইনি তো কি হয়েছে, এখন তো জানলি, তাই না? নাও, এইগুলো নাও। আর তাড়াতাড়ি এগুলো পরে বাইরে আসো। কি এগুলো? তোমার জন্য পাঞ্জাবি আর ভাবির জন্য বেনারসি। কিন্তু এগুলা কেন? আম্মু বললো তোমাকে নাকি বর বেশে দেখবে, তাই তাড়াতাড়ি চেঞ্জ করে চলে আসো। আর এই নাও তোমার ফোন, আম্মু দিল। রেখে যা। কিছুক্ষণ পরে জান্নাত বাথরুম থেকে বেরিয়ে আসলো। তারপর কার সাথে কথা বললে গো এতক্ষণ? আলিফ আসছিল এগুলো দেবার জন্য। কি এগুলো? খুলে দেখো। ওয়াও, খুব সুন্দর এগুলো। আমাদের জন্য?
আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এগুলো কিসের জন্য? সবকিছু খুলে বললাম কি জন্য। তারপর দুজন রেডি হয়ে বাহিরে আসলাম। বাহিরে বের হয়ে যা দেখলাম, একজন মুরব্বী লোক খাতা কলম নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে কাজী হবে হয়তো, কিন্তু কেন? আয়, তোরা এখানে বস। খালামণি, উনি কে? উনি তো কাজী সাহেব। তোদের আবার বিয়ে দেবার জন্য নিয়ে আসলাম আলিফকে দিয়ে। আমার অনেক দিনের শখ ছিল তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিব। আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটাও মনে হয় এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, সাথে আমারও একই অবস্থা। কি বলো তুমি খালামণি? আমরা তো একবার বিয়ে করেছি, তাহলে আবার কেন? তোকে বললাম না, তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিতে চেয়েছি। আর তোর আবার বিয়ে করতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, অন্য কাউকে তো আর তোকে বিয়ে করতে বলছি না, তোর বউকেই তো বিয়ে করতে বলছি। বাবা, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? জান্নাত, তুমি তো কিছু বলো এখন খালামণিকে। আমি আর কি বলবো বলো? খালামণি তো আর বেশি কিছু আবদার করে নাই, তাই না? খালামণি, আমরা রাজি। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। আমি কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হয়ে যাচ্ছে। এখন খালামণিকেও সত্যটা বলতে পারবো না, কারণ সে খুব কষ্ট পাবে। কি করব এখন আমি? এইসব ভাবতে ভাবতে কখন যে কবুল বলে দিয়েছি। অবশেষে জান্নাত আর আমার বিয়েটা হয়ে গেল। রাত 10টা। বাসর ঘরের মধ্যে বসে আছে জান্নাত। আমি দরজাটা খুলে ভিতরে ঢুকে রীতিমতো অবাক হলাম, কারণ ঘরটা অনেক সুন্দরভাবে সাজানো। এত অল্প সময়ে এত কিছু কিভাবে সাজালো খালামণি? বুঝতে পারছি না। মনে হচ্ছে আগে থেকে সাজানো ছিল ঘরটা। আরো অবাক হলাম জান্নাতের দিকে তাকিয়ে, কারণ যে মেয়ে সব সময় আমার পিছে পড়ে থাকে সেই মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। ভাবা যায় জান্নাতকে বউ বেশে যেন সুন্দরী অপ্সরার মতো লাগছে। আমি ভয়ে ভয়ে এক পা দুপা করে খাটের দিকে এগিয়ে যেতে লাগলাম। খাটের কাছে যেতেই জান্নাত খাট থেকে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে সালাম করতে লাগলো। আমি তার 2 বাহু ধরে দাঁড় করিয়ে বললাম, এই এই, কি করো? তুমি এখন আমার স্বামী, সো এটা আমার অধিকার। শুধু অধিকার নয়, বিয়ের রাতে স্বামীর পায়ে ধরে সালাম করা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য ও আমাদের সমাজের নিয়ম। তাই আমাকে তুমি এটা থেকে বিরত রাখতে পারো না। কি আর করা, এই মেয়ের সাথে কথায় পারা খুবই মুশকিল। তারপর জান্নাত আবার আমার পা ছুঁয়ে সালাম করে নিল। তারপর, তোমার কি অজু আছে? না থাকলে করে আসো, আমরা 2 রাকাত নামাজ আদায় করব। হুম, আমি অজু করে আসছি। তোমার আছে? আছে। আসো, তাহলে আমরা নামাজ আদায় করে নিই। জান্নাত 2টা জায়নামাজ বিছিয়ে দিল। আমিও জান্নাত দুজনে নামাজ আদায় করে নিলাম। তারপর নামাজ শেষ করে জান্নাত আবার গিয়ে বিছানাতে বসে পড়ল। আমি আমার টুপি ও পাঞ্জাবিটা খুলে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। বিছানার কাছে যেতেই জান্নাত একটা বালিশ হাতে নিয়ে আমার দিকে ঢিল মেরে দিয়ে বলল, একদম বিছানার দিকে আসবে না। কেন? কি হলো আবার মেয়েটার? কারণ তুমি ওই সোফায় গিয়ে ঘুমাবে, আর আমি এই বিছানায়। বুঝলাম না। তুমি বিছানায় ঘুমাবে আর আমি সোফায় ঘুমাবো? কিন্তু কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা এখন স্বামী স্ত্রী। তাহলে একসাথে ঘুমালে সমস্যাটা কোথায়? কারণ তুমি তো আর একা না, তাই না? কারণ তোমার তো অনেক বান্ধবী আছে। ভার্সিটিতে রিয়া আপু, তারপর দেখলাম নাদিয়া নামের ওই পেতনি, আর এখন সামিরা আপু তোমার কথা বলে। তার সাথে আমার যখনই কথা হয়। কি বলো এগুলো? তুমি জানো আমি কত কষ্টে সেদিন রিয়াকে ফাঁকি দিয়ে আসছি। রিয়াকে যদি ভালোই বাসতাম তাহলে কি আর তাকে ওইভাবে অবহেলা করতাম? সে না হয় বুঝলাম, কিন্তু নাদিয়া আর সামিরা আপু, তুমি সেদিন নাদিরার সাথে কি কথা বললে যা আমার সামনে বলা যেত না? এই কথা এটা সেই দিন জিজ্ঞেস করলেই তো বলে দিতাম। এর জন্য আমার পাগলিটা অভিমান করে আছে। সেদিন বলো নাই তো এখন বলো। একদম মিথ্যা কথা বলবে না, তাহলে কিন্তু। আচ্ছা শোনো তাহলে, নাদিয়া আমার স্কুল জীবনের বান্ধবী, আর তোমার বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের গার্লফ্রেন্ড। ঠিক বুঝলাম না। তোমার বেস্ট ফ্রেন্ড তো নাবিলা,
আর নাবিলার ভাই তো বুলবুল ভাইয়া, তার মানে নাদিয়া আপু বুলবুল ভাইয়ের গার্লফ্রেন্ড। মাই ডিয়ার বউ, তোমার আর আমার মধ্যে যেমন মনোমালিন্য হয়েছিল, ঠিক তেমনি ওদের মধ্যেও একই অবস্থা হয়েছিল। তাই আমি তাদের সব কিছু ঠিক করে দিলাম। আর তুমি তো জানোই তোমার সামিনা আপুর বয়ফ্রেন্ড আছে। তাহলে আর সামিনা আমার একজন ভালো ফ্রেন্ড, বুঝতে পারলেন বউ? বলেই বালিশটা হাতে নিয়ে সোফার দিকে যেতে লাগলাম আর বললাম, তাহলে আমি কি এখন সোফাতে ঘুমাবো? কেন? তুমি তো বললে আমি যেন বিছানাতে না যাই। আমি আমি কখন তোমাকে বললাম? এইমাত্র বললে। ও, বুঝতে পারছি, তুমি তো আমায় ভালোই বাসো না, তাই তো সোফায় ঘুমাতে চাইছো না, তাই না? বুঝি তো, সব বুঝি। ও, এখানেও আমার দোষ হয়ে গেল, তাই না? নিজের কাঁধে কখনোই দোষ নিবা না। আমার বর থাকতে আমি কেন দোষ নিতে যাব? হুম হয়েছে, আমার বরটার আর মন খারাপ করে থাকতে হবে না। আসো সোনামণি, তোমায় একটু আদর করে দিই। বলেই এক লাফে সোজা জান্নাতের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আর জান্নাত আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা জান্নাত, ধরো যদি আমি সত্যি ওদের একজনের সঙ্গে প্রেম করতাম, তাহলে কি করতে? তোমার মাথার সব চুলগুলো ন্যাড়া করে দিতাম, হাত পা ভেঙে দিতাম, আর নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতাম। ওরে বাবা, এত কিছু করতে? তখন তো আমায় কেমন বাজে দেখা যেত। তখন তাতে আমার কি? তখন তো সবাই বলতো, দেখ দেখ জান্নাতের বরটাকে কেমন বাজে দেখা যায়। হুম, বলতো, কিন্তু কেউ তো আর তোমায় আমার থেকে আলাদা করতে পারতো না। বাহ, তোমার মাথায় তো সেই লেভেলের বুদ্ধি। তা আমায় কি এখন অমন করবে নাকি, যাতে আমার দিকে কেউ নজর না দেয়? না, তা করব না, তবে এমন কিছু করব যাতে করে কেউ তোমার উপর নজর দিলেও তোমার নজর যেন তাদের উপর না পড়ে। সেটা কিভাবে? আমার বেবি লাগবে, একদম ফুটফুটে কিউট বাচ্চা, যাতে তুমি তার কথা চিন্তা করে হলেও আমাদেরকে ছেড়ে না যাও। বলেই কেঁদে দিল আমার বুকের উপর মুখ লুকিয়ে। ধুর পাগলি, তোমাকে ছাড়া আমি বাঁচবই না। ছেড়ে যাওয়া তো দূরের কথা। জান্নাতুলকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু দিয়ে, সত্যি তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? নেহি বউ, কাবি নেহি। তারপরও আমার বেবি লাগবে, আর আজকে থেকেই মিশন শুরু করব আমরা। আজকে থেকেই? হুম। তাহলে দেরি কেন? চলো লেগে পড়ি, আমাদের মিশন স্টার্ট করি, কি বলো? যা দুষ্টু। ইস, আমার বউ তো দেখি লজ্জাও পায়। আসো আসো, আরো কাছে আসো। বউ, আর লজ্জা পেতে হবে না, আসো আমাদের মিশনটা স্টার্ট করা যাক। বলেই জান্নাতের ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। ধীরে ধীরে আমরা একে অন্যের মাঝে হারিয়ে যেতে লাগলাম। সবকিছু জানতে চাহিয়া লজ্জা দিবেন না। আমাদের মিশন কমপ্লিট। এখন ফরজ গোসলটা করতে হবে। আমরা এখন যাই, ফরজ গোসলটা সেরে আসি, কেমন? গোসল শেষ করে দুজনেই আমরা রুমে এসে শুয়ে পড়লাম। আমি বালিশে মাথা রেখে শুয়ে আছি, আর জান্নাত আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। আমি জান্নাতকে বললাম, জান্নাত, হুম। ও বউ, শোনো না। বলো না। আমরা কি সত্যি সত্যি বিয়ে করে নিয়েছি? কি বলো এগুলা? বিয়ে করে মিশন কমপ্লিট করে এখন বলছো আমরা কি সত্যি সত্যি বিয়ে করেছি? আমার না বিশ্বাসই হচ্ছে না যে আমরা মিশনটা পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। কি থেকে কি হয়ে গেল, তাই না? জি না, আমি চেয়েছি বলেই বিয়েটা হলো, বুঝলে? তার মানে তুমি এই সিচুয়েশনে না পড়লে বিয়েটা করতে না? করতাম কি করতাম না সেটা না হয় কাল সকালেই জানতে পারবে। হুম হুম। এখন ভালো ছেলের মতো তোমার এই পেতনি বউটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাও তো, অনেক রাত হয়ে গেছে। বউ, তুমি শুধু আমার পেতনি বউ না, আমার দুষ্টু মিষ্টি আদরের বউ। হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না, নাও এবার ঘুমাও। আমি আর কথা না বলে জান্নাতকে দু বাহুদ্বয়ের মধ্যে আগলে নিয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। জান্নাত আমার বুকের উপর মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়ল। এই মেয়েটা কিছুদিন আগেও কি ঝগড়াটাই না করলো আমার সাথে, আর এখন আমার বুকে মুখ লুকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমন ভাবে ধরে আছে যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। ঘুমন্ত পরীটাকে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে আমিও ঘুমের দেশে পা বাড়ালাম। সকালে নাকের মধ্যে কেমন যেন সুরসুরি অনুভব করলাম। সাথে সাথে হাঁচি দিয়ে চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত আমার পাশে বসে হাসছে। অনেক রাগ হলেও তার হাসিতে যেন আমি আবারও তার প্রেমে পড়ে গেলাম। জান্নাত হাসতে হাসতে বলল,
এই যে মিস্টার বর, ঘুম ভাঙলো তাহলে? ফজরের আজান যে হয়ে গেছে সেদিকে খেয়াল নেই। ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে অজু করে আগে নামাজ পড়ে নেন, তারপর না হয় আবার ঘুমায়েন। আর একটু ঘুমাই না বউ, তারপর নামাজ আদায় করে নেই। না না, তা হচ্ছে না, ওঠো বলছি। তারপর উঠে নামাজ আদায় করে এসে জান্নাতকে আবার বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন দরজায় ঠক ঠক করছে। কে? ভাইয়া, আমি আলী। আর কতক্ষণ ঘুমাবি? এবার তো ওঠো, আম্মু খাবার জন্য ডাকছে তো। খালামণিকে বল আসছি। তুই এখন যা তো ভাই, 5 মিনিট লাগবে আমার। তারপর আলিফ চলে গেল। আমি জান্নাতকে নিয়ে দরজা খুলে বের হলাম। তারপর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আম্মু, আব্বু, ভাইয়া আর ভাবি। আমি তাদের দেখে একদম থ হয়ে গেলাম। এরা এখানে কিভাবে আসলো? আমি ভয়ে ভয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু বিশ্বাস করো, আমরা কিছুই করি নাই। আর আম্মু, আমি এসব করতে চাই নাই। এই জান্নাত আমাকে ব্ল্যাকমেইল করে ওইসব করতে বাধ্য করেছে। আমার এমন হ্যাবলা মার্কা মুখ দেখে সবাই ফিক করে হেসে দিল। আর জান্নাত গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলো। কি হচ্ছে সব? আমরা সব আগে থেকেই জানতাম রে গাধা। অমন মুখ বানিয়ে আছিস কেন? জানতে মানে? কি জানতে তোমরা? তোর সাথে যে এই বিয়েটা হলো তা আমারই প্ল্যান ছিল। তোকে তোর খালামণির বাড়িতে আসতে বলা আর জান্নাতকে তোকে ব্ল্যাকমেল করছে, সেটাও আমারই প্ল্যান ছিল। কি বলছো এগুলো আম্মু? তোমার প্ল্যান ছিল মানে? তোমরা বললে কি আমি জান্নাতকে বিয়ে করতাম না? আর এগুলো কেন করলে? আমি তো তাই বুঝতে পারছি না। তুই আমাদেরকে ভুল বুঝছিস, আগে কথাটা শোন। ধুর, তুমি থাকো তোমার ভুল বোঝা নিয়ে। আমায় কেউ বিরক্ত করবে না। আমার মাথায় যেন কিছুই খেলছে না। ওখানে আর থাকলাম না, কারণ আমার প্রচন্ড রাগ উঠে গেছে। আর আমার রাগ উঠলে আমি কি করি নিজেও জানি না। আমার থেকে কেন লুকাতে হবে এগুলো? আমাকে বললে আমি কি জান্নাতকে বিয়ে করতাম না নাকি? আমিও তো জান্নাতুলকে ভালোবাসি। আমি যখন সবার সামনে থেকে চলে আসলাম, তখন জান্নাত আমার পিছু পিছু আসতে লাগলো। মা, তুই কোথায় যাস? আম্মু, দেখলে তো তোমার ছেলে কতটা রেগে গেছে। আমি যাই, তার রাগ আগে ভাঙিয়ে আসি। আর আম্মু, আমি তোমাদের আগেই বলেছিলাম আজিজকে না জানিয়ে এসব করলেও রেগে যাবে। আমি জানি রে মা, আমার ছেলেটা একটু বেশি বদমেজাজি, আর আমরা তো ওর ভালোর জন্যই ওকে কিছু জানাই নেই। আজিজ যখন জানতে পারবে আমার জন্যই ওর বদমেজাজটা একটু কমেছে, তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আম্মু, এখন আমি কি করব? তোর কিছুই করতে হবে না রে মা। 2 ঘন্টা পর আমি রুমে শুয়ে আছি। কে যেন দরজাটা খুলে ভেতরে আসলো। তাকিয়ে দেখি জান্নাত, হাতে খাবারের থালা। আমার কাছে এসে, ওঠো, খেয়ে নিবে। সেই সকাল থেকে এখনো কিছুই খাওনি। কি হলো? আমি কিছু বলছি? আমিও কিন্তু এখনো কিছুই খাইনি। আর আম্মু আমাদের ভালোর জন্যই এগুলো করেছে। আর কেন করেছে শুনবে? ওকে, কথা যখন বলবেই না তাহলে শোনো। সেদিন যখন তোমার সাথে প্রথম ঘুরতে বের হয়েছিলাম আর আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, মনে আছে তোমার? রেস্টুরেন্টে তুমি যখন তোমার মোবাইলটা ফেলে ওয়াশরুমে গেলে, তখনই আম্মু ফোন দেয় তোমায়। আমি প্রথমে ধরতে না চেয়েও ফোনটা ধরি। আমার গলা শুনে আম্মু জিজ্ঞেস করেন আমি কে। তখন আমি আমার আর তোমার বিষয়ে সবকিছু খুলে বলি আম্মুকে। আম্মু তখন বলেন, মারে, আমার ছেলেটাকে কিন্তু খুব বদমেজাজি, আর তুই চাইলে আমার ছেলেটার এই স্বভাবটা ঠিক করতে পারিস। কিভাবে? আমার ছেলেটা যখন তোকে মেজাজ দেখাবে, তখন তুই তার থেকে ডাবল মেজাজ দেখাবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয়। তখন থেকে নিজের ইচ্ছা না থাকার পরেও তোমার সাথে খারাপ ব্যবহার করি, তারপর ইগনোরও। জানো, তোমায় যখন এড়িয়ে চলতাম তখন আমার কতটা কষ্ট হতো। তারপর যখন দেখলাম আম্মুর কথাটা অনেক কাজে দিতেছে, তোমার বদ মেজাজটা ভালো হয়ে যাচ্ছে, তখন আমি আর আম্মু অনেক খুশি হয়েছিলাম। আর তারপর আজ এই দিন। কি হলো? তাও এখন আমার সাথে কথা বলবে না? ও, বুঝতে পেরেছি, তুমি তো এখন আর আমাকে ভালোই বাসো না, তো কথা বলছো না। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসো না আর কথাও বলবে না, তাহলে আমিও আর তোমার কাছে পড়ে থাকবো না, এখনই চলে যাব। বলেই জান্নাত যেই পা বাড়াবে অমনি ওর হাতটা ধরে এক টানে আমার বুকের উপর নিয়ে এসে, খুব সাহস হয়েছে না? আমাকে ইগনোর করা হয়েছে এতদিন,
এখন আবার আমাকে ছেড়ে চলে যাবে না? খুব বার বেড়েছে তোমার, তাই না? আমাকে না জানিয়ে এক পা বাড়ির বাহিরে বের করলে একদম পা ভেঙে হাতে ধরিয়ে দিব। তুমি তো এখন আমায় ভালোই বাসো না, তাই তো কথা বলছো না আমার সাথে। ঠিক আছে, তোমার আর আমার সাথে কথা বলতে হবে না। আমি আর এখানে পড়ে থাকবো না, চলে যাবো আজই, আর এক্ষুনি। তুই জানিস, তোর সাথে যখন আমি কথা বলতে যেতাম আর তুই আমাকে এড়িয়ে চলতি, তখন আমার কতটা কষ্ট হতো। মনে হতো নিজেকে শেষ করে দেই। কিন্তু যখন আম্মু আব্বু ভাইয়ার কথা মনে হতো, তখন আর কিছুই করতে পারতাম না। আবার মনে হতো তুই যদি আবার আমার কাছে ফিরে আসিস আর আমাকে যদি না পাস, তখন তো তুই কষ্ট পাবি। আমি যে তোকে কষ্ট দিতে পারতাম না রে পাগলি। আমি যে তোকে অনেক ভালোবাসি রে। কেমনে থাকতাম তোকে ছাড়া বল? কথাগুলো বলে জান্নাতের দিকে তাকিয়ে দেখি মেয়েটা আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে কান্না করছে। একটু বেশি বলে ফেললাম নাকি? তাই আবার মজা করে বললাম, তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না জান্নাত? ওকে যাও, তোমাকে ছাড়া তো 3টা মাস থেকেই আসি। আর বাকি জীবনটা না হয় তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। আর আমারও অভ্যাস হয়ে গেছে তোমাকে ছাড়া থাকতে থাকতে। যাও যাও, তুমি লাগবে না তোমাকে আমার। কথাটা বলতেই জান্নাত আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আমাকে তাড়িয়ে দিবে আজিজ? এইবার আমি তোমার থেকে আলাদা হলে মনে হয় আর বাঁচবো না আজিজ। আমি সত্যি সত্যি মরে যাব। তুমি জানো আজিজ, তোমাকে যখন এড়িয়ে চলতাম, ইচ্ছে না থাকা সত্ত্বেও তোমার থেকে যখন দূরে দূরে থাকতাম, তখন আমার কতটা কষ্ট হতো। মনে হতো আমার বুকের মধ্যে থেকে কেউ যেন আমার কলিজাটা বের করে নিচ্ছে। তারপরও তোমার থেকে দূরে থাকতাম, তোমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। আমাকে তাড়িয়ে দিও না আজিজ, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। জান্নাতের গায়ে যতটা সম্ভব শক্তি আছে, সব শক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। তুমি তো বললে আমার কাছে থাকবে না, চলে যাবে। সে তো তুমি আমার সাথে কথা বলছিলে না বলে তার জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, আমি যদি কখনো তোমাকে ছেড়ে চলে যেতে চাই, তাহলে তুমি আমার হাত পা ভেঙে দিও, কেমন? তাও আমাকে তোমার কাছ থেকে যেতে দিবে না। ইস, শখ কত! আমার এত সুন্দর বউটার নাকি হাত পা ভেঙে দিব, তখন তোমাকে কেমন কেমন দেখাবে না? আর লোকে তখন আমাকে কি বলবে? বলবে, দেখ আজিজের বউটাকে কেমন দেখা যায়, একদম পেতনি। বললে বলুক, তাতে আমার কি? সেটা তো আর আমাকে বলবে না, তোমাকেই বলবে। আর তার জন্যই যদি আমাদেরকে কেউ আলাদা করতে না পারে, তাহলে আমার হাত পা ভাঙতে কোনো সমস্যা নাই। আমাদেরকে এমনিতেই কেউ আলাদা করতে পারবে না রে পাগলি। সে শক্তি কারো আছে নাকি আল্লাহ তাআলা বাদে? আর যে আলাদা করতে আসবে, আমি তারই হাত পা ভেঙে দিব না? হুম, আমিও ভেঙে দিব। ঠিক আছে, দিও। হুম এই বউ, আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে। হুম তোমার জন্য তো খাবার এনে রেখেছি, টেবিলে আছে, খেয়ে নাও। না, থাক, খাবো না। খাবে না কেন? এই তো বললে তোমার নাকি অনেক ক্ষুধা লেগেছে। লেগেছে তো। তবে খাবে না কেন? কেউ একজন যদি খাইয়ে দিত তাহলে খাইতাম। তো সেই কেউ একজন তোমাকে না করেছে যে সে খাইয়ে দিবে না? বললেই তো হয় তুমি আমার হাতে খাবে। সেই কেউ একজন কি বোঝে না তারও তার বউয়ের হাতে খেতে ইচ্ছে করে? হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আসো, খাইয়ে দেই আমার বরটাকে। তারপর জান্নাত আমাকে খাইয়ে দিতে লাগলো আর আমি খাইতে লাগলাম। উফ ভাই, জানেন না বউয়ের হাতে খেতে কতটা মজা। যে বউয়ের হাতে খাবার খায় সেই শুধু জানে এর হাতের খাবার একদম যেন অমৃত। দুঃখের বিষয়, আমি এখনো ছোট্ট বাচ্চা, একটা ছেলে, সবেমাত্র এসএসসি দিলাম। বিয়ে করা তো দূরের কথা, বউ পামু কই? জান্নাত আমাকে খাইয়ে দিতেছে আর আমার মুখের দিকে তাকিয়ে আছে। তার তাকিয়ে থাকা দেখে বুঝতে পারলাম ওরও অনেক ক্ষুধা লেগেছে। মেয়েটাও তো সারাদিন কিছু খায়নি। তাই আমিও এক লোকমা খাবার নিয়ে জান্নাতের মুখের কাছে ধরলাম। সাথে সাথে মেয়েটা খাবার মুখে নিয়ে নিল, যেন সেই অপেক্ষাতেই ছিল আমি কখন তাকে খাবার খাইয়ে দেই। খাবার মুখে নিতেই জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা কোনো দুঃখের পানি দেখলাম না, এটা যেন রাজ্য জয়ের আনন্দের চোখের পানি। সবার বউই চায় তার স্বামী তাকে একটু কেয়ার করবে, একটু ভালোবাসবে। খাবার সময় আবদার করে বর তার বউকে বলবে, তুমি আমাকে খাইয়ে না দিলে আমি খাবই না। বউ যখন তার স্বামীকে খাইয়ে দেবে, তার স্বামীও তখন তার বউকে খাইয়ে দেবে। এতটুকুই। বউদের তখন আর কিছুই যেন চাই না, এতেই নিজেকে যেন রানী মনে করেন। কথাগুলো ভাবতে ভাবতে আমাদের খাওয়া শেষ। তারপর আমার ফোনটা বেজে উঠল। বউ,
ইউ ও বউ, কি? আমার ফোনটা একটু এনে দাও না গো, টেবিলের উপর থেকে। পারবো না, নিজেটা নিজেই নিয়ে নাও। থাক, তোমার আনতে হবে না, আমি নিয়ে নেই। ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। ধরার পরে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ভাইয়া, আমি রাফি বলছিলাম, আপনার কলেজের ছোট ভাই। ও রাফি, ভাই বল। ভাইয়া, আপনাদের তো কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ও হ্যাঁ, তাই তো, ধন্যবাদ ভাই, আমার তো মনেই ছিল না। আরে ভাই, ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি রাখি, তাহলে কাল দেখা হবে। কে ফোন দিয়েছিল গো? রাফি কলেজের ছোট ভাই, কাল একবার কলেজে যেতে হবে, ফর্ম পূরণ করতে হবে। ও, তাহলে আর দেরি করো না। পরের দিন সকাল 7টা, জান্নাতের কপালে চুমু এঁকে দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের মধ্যে ঢুকতেই আমার চোখ কপালে উঠে গেল। আমি ভাবতেও পারি নাই কলেজে ঢুকেই প্রথমে এই মেয়েটার সম্মুখীন পড়তে হবে, কারণ আমার সামনে রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে দেখেও না দেখার মতো করে রিয়াকে পাশ কাটিয়ে যেতে লাগলাম। অমনি রিয়া, ওই আজিজ, দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম, আর রিয়া এক প্রকার দৌড়ে আমার কাছে চলে আসলো। কেমন আছো আজিজ? ভালো, তুমি? খুবই ভালো। আচ্ছা আজিজ, শুনলাম তুমি নাকি জান্নাতকে বিয়ে করেছো। হুম। কাজটা কি তুমি ঠিক করলে আজিজ? মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে কিছু না। আচ্ছা আজিজ, একটা কথা বলো তো, জান্নাতের মধ্যে কি এমন পেলে যা আমার কাছে ছিল না? জান্নাত তোমায় কি এমন সুখ দিতেছে যা আমি তোমায় দিতে পারতাম না? আমি কি তোমাকে জান্নাতের থেকে বেশি আমি তোমায় সুখ দিতে পারতাম? রিয়া, তুমি একটু বেশি বলে ফেলছো না? বেশি বলিনি আজিজ, তুমি হয়তো জানো না, এই কলেজের শুধু স্টুডেন্টরাই আমার জন্য পাগল না, অনেক স্যারও আছে যারা আমার জন্য পাগল, আর আমি শুধুই তোমার জন্য পাগল। ছি রিয়া, তুমি কি সত্যি পাগল হয়ে গেলে নাকি? কি বলো এগুলা? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার জন্য পাগল হয়ে গেছি। আচ্ছা, তুমি চাইলেই পরীক্ষা করে নিতে পারো কার কাছে বেশি সুখ পাও, তুমি আমার কাছে নাকি ওই জান্নাতের কাছে। এসো, আমার সাথে এসো কমন রুমে, তোমাকে দেখিয়ে নিয়ে আসি কে বেশি সুখ দিতে পারে। বলেই রিয়া আমার হাত ধরে টানতে লাগলো। আমি রিয়ার হাতটা ছাড়িয়ে রিয়াকে একটা গালে থাপ্পড় মেরে বললাম, ছি রিয়া, তোমার মন মানসিকতা এতটা নীচ? তোমাকে আমি একটা ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি তুমি আমাকে মারলে আজিজ? তুমি হয়তো জানো না আজিজ, আমি যা চাই তাই পাই, দরকার পড়লে জোর করে আদায় করে নেই, আর যদি তাও না পাই তাহলে কাউকে পেতে দেই না। এমন কমন ডায়লগ সবাই দেয়, আমিও তোমাকে তার ব্যতিক্রম মনে করি না। আমি কি জিনিস তুমি এখনো জানতে পারোনি আজিজ। তুমি কি করতে চাচ্ছ? ওয়েট অ্যান্ড সি। ও সরি সরি, তুমি তো বেশিক্ষণ দেখতেও পারবে না। ওই, তোরা কোথায়? চলে আয়। সাথে সাথে অনেকগুলা ছেলে এসে আমাকে চারদিক দিয়ে ঘিরে নিল। তাদের সকলের হাতে হকি স্টিক আর স্ট্যাম্প। কয়েকটা ছেলেকে দেখে চিনতে পারলাম ওরা রিয়ার কাজিন হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোরা তামাশা দেখবি নাকি কাজ শুরু কর? হ্যাঁ পু, কাজ শুরু করছি। বলেই আমার পায়ের হাঁটুর গিরাতে একটা বাড়ি মারল। তাল সামলাতে না পেরে মাঠের মধ্যে পড়ে গেলাম। কি হলো, তোরা থামলি কেন? ওর এমন অবস্থা করবি যাতে বুঝতে পারে এই রিয়ার কথা না মানলে কি হয়। তারপর সবাই মিলে আমাকে মারতে লাগলো। ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউই এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। আমি যে ব্যথাতে বারবার চিৎকার করে উঠছি, মাগো ও মাগো, কিন্তু আমার চিৎকার সবার কানে পৌঁছালেও কেউ যেন শুনতে পাচ্ছে না। এতক্ষণ আমাকে মারতে দেখছিল কলেজের ছোট ভাই রাফি, তাই রাফি তাড়াতাড়ি করে বুলবুল রে ফোন দেয়। হ্যালো, বুলবুল ভাইয়া। হ্যাঁ রাফি, বল। রাফি, কি হয়েছে? তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? বুলবুল ভাইয়া, আজিজ ভাইয়াকে রিয়া আপুর কলিগরা। আজিজ? কি হয়েছে আজিজের? তুই এখন কোথায়? আর আজিজ কি তোর কাছেই আছে? কি হলো বলছিস না কেন? কলেজ ক্যাম্পাসে। তুই চিন্তা করিস না ভাই, আমি আসছি। তুই রাহাত, সুমন আর আমাদের ক্লাবের সকলকে খবর দে, আমি আসছি। বুলবুল এক প্রকার পাগলের মতো দৌড় দিতে লাগলো। রাফি এদিকে রাহাত, সুমন আর তাদের ক্লাবের সকলকে খবর দিয়ে দেয়। সকলে ছুটে চলে আসে কলেজে। এসে দেখে আজিজ জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে আছে। তবুও রিয়ার কাজিনরা আজিজকে মেরেই যাচ্ছে।
বুলবুলদের দেখে রিয়া পালিয়ে যেতে লাগলে তাদের কলেজের আসিয়া নামের একটা মেয়ে রিয়াকে ধরে ফেলে, আর সাথে তার বান্ধবীরাও। এদিকে বুলবুল, সুমন, রাহাত ও তাদের বন্ধুরা রিয়ার কাজিনদের উড়াধুরা মারতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ চলে আসে সেখানে এবং সবকিছু পর্যবেক্ষণ করে রিয়া ও তার কাজিনদের ধরে নিয়ে যায়। এদিকে জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে আছে আজিজ। তার মাথায় আঘাত করার কারণে মাথা দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত বের হচ্ছে। বুলবুলরা তাড়াতাড়ি করে আজিজকে হসপিটালে নিয়ে যায়। তারপর আজিজের বাড়িতে তার ভাবির নাম্বার ফোন করে বুলবুল। হ্যালো, কে বলছেন? ভাবি, আমি বুলবুল, আজিজের বন্ধু। হ্যাঁ, কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? কে ফোন করেছে রে আপু? বুলবুল। দে দেখি, আমাকে দে ফোনটা। হ্যালো বুলবুল ভাইয়া, কি হয়েছে? কাঁদছেন কেন? জান্নাত, আজিজকে ওরা... আজিজের নাম শুনেই জান্নাতের গলা শুকিয়ে যায়। ভাইয়া, আজিজের কি হয়েছে? বলুন প্লিজ। কাঁদবেন না ভাইয়া, বলুন প্লিজ। জান্নাত বুলবুলের কথা শুনে হাতে থেকে ফোনটা পড়ে যায় এবং এক চিৎকার দিয়ে সাথে সাথে ফ্লোরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জান্নাতের চিৎকার শুনে বাড়ির সবাই একত্রিত হয়ে যায়। জান্নাতুল, এই জান্নাত, কি হলো তোর? কথা বল। বুলবুল ভাই, কি হয়েছে ভাই? কি হলো বৌমা, কথা বলো। সব খুলে বলার পর কেউ আর এক মুহূর্ত দেরি করে না। জান্নাতের অজ্ঞান অবস্থাতেই তাদের সাথে করে হসপিটালে নিয়ে যায়। আজিজকে আইসিইউতে চিকিৎসায় করা হচ্ছে। জান্নাতের জ্ঞানও ফিরে এসেছে। জান্নাত হসপিটালের এক কোণে বসে কান্না করে যাচ্ছে। জান্নাত যেন পাগল হয়ে গেছে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। সবাই অধীর আগ্রহ নিয়ে পায়চারি করে যাচ্ছে কখন ডাক্তার বের হয়। প্রায় ঘন্টাখানিক পরে ডাক্তার বেরিয়ে আসলো। জান্নাত ডাক্তারকে দেখে দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জান্নাতের সাথে রাহাত, বুলবুল, সুমন ও আজিজের পরিবারের সবাই ডাক্তারকে ঘিরে নিল। ডাক্তার, আমার বরটা কেমন আছে ডাক্তার? খুব ভালো আছে তো ডাক্তার? আমার বরটার কিছু হয় নাই তো ডাক্তার? বলুন ডাক্তার, বলুন। আসলে আমরা... কি আসলে আসলে করছেন? বলুন না ডাক্তার, আমার আজিজের কিছু হয় নাই তো? বলুন। জান্নাত ছোট বাচ্চাদের মতো এমন ভাবে আবদার করছে যেন ডাক্তার মুখে বললেই সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার বুলবুলের সামনে আসে। ডাক্তার বুলবুলের ছোটবেলার বন্ধু। কি হলো দোষ, কথা বলছিস না কেন? আমরা যথাসাধ্য চেষ্টা করছি রে দোষ, কিন্তু কিছু করতে পারলাম না। আজিজকে খুব খারাপভাবে মারা হয়েছে। ওর হাত পায়ের শিরায় শিরায় বেশি মারা হয়েছে। আর সব থেকে যেটা খারাপ হয়েছে তা হলো মাথায় বাড়ি মারার কারণে ওর মস্তিষ্কে সজোরে আঘাত এনেছে। তাই আমাদের হাতে আর কিছু নেই রে দোষ। দোষ, আজিজের জ্ঞান কি ফিরেছে? না, আর 24 ঘন্টার মধ্যে আমরা জ্ঞান ফেরারেও কোনো সম্ভাবনা দেখছি না। আর আজের যে অবস্থাতে এখন আছে তাতে ওর সেন্স ফিরতে 24 ঘন্টা অথবা 1 মাস, 1 বছর, আবার নাও ফিরতে পারে। মানে আমি তোদের বোঝাতে চাচ্ছি আজিজ এখন কোমাতে চলে গেছে। ডাক্তারের কথা শুনে জান্নাত আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। সবাই মিলে জান্নাতকে নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে। জান্নাতকে একটা ক্যাবিনে নিয়ে রাখা হয়। জান্নাতের পাশে বসে আছেন জান্নাতের বোন। আজিজকে দেখার জন্য তার পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু ডাক্তার বারণ করে দিয়েছে 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত রোগীকে কোনো প্রকার বিরক্ত করা যাবে না। এদিকে জান্নাতের প্রায় ঘন্টাখানিক পরে জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই আজিজ আজিজ বলে চিৎকার করে ওঠে। আপু, আমার বর কই রে? ওর কিছু হয় নাই তাই না রে আপু? ওই ডাক্তারটা না খুব বাজে, তাই না রে আপু? আমার বরকে নিয়ে কি সব আজে বাজে কথা বলছিল। আমি আমার বরের কাছে যাব, আমাকে নিয়ে চল না রে আপু। তুই শান্ত হ বোন। আজিজের তো কিছুই হয় নাই, তাই না? আজিজ এখন ঘুমিয়ে আছে। ওকে তো এখন বিরক্ত করা যাবে না। আজিজের কাছে গেলে তো আজিজের ঘুম ভেঙে যাবে, তাই না রে বোন? তুই কান্না করছিস কেন রে আপু? ওহো, আমি বুঝতে পেরেছি, তোরা মিথ্যা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছিস, তাই না? ধুর পাগলি, আমি কখন কাঁদলাম? এই দেখ, আমার চোখে কি পানি আছে নাকি? তুই কি দেখেছিস? তাহলে আমাকে আমার বরটার কাছে নিয়ে চল, আমার বরটাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। তোকে বললাম না, আজিজ এখন ঘুমিয়ে আছে।
ওকে বিরক্ত করা যাবে না। আমি কোনো রকম বিরক্ত করব না, সত্যি বলছি। শুধু একটু দূর থেকে দেখবো। নিয়ে চল না রে আপু। বললাম না আজিজ ঘুমাচ্ছে। তোকে আমি বললাম না, আমি শুধু দূর থেকে ওরে দেখবো। কথা কি তোর কানে যায় না? আমাকে নিয়ে চল না রে আপু। শুধু একবার, শুধু একটা বার দূর থেকে আমার বরটাকে দেখবো। যাবি নিয়ে আমাকে? দূরে থেকেই দেখবি তো? কাছে যাবার জন্য আবার পাগলামো করবি না তো? সত্যি বলছি, শুধু দূর থেকেই একটা বার দেখবো। তারপর আপু জান্নাতকে নিয়ে আজিজের কেবিনের সামনে যায়। আজিজের কেবিনের সামনে শুধু বুলবুল বসে আছে, আর বাকি সকলকে তাড়িয়ে দিয়েছে বুলবুল। ও বলেছে সবকিছু একাই দেখতে পারবে, আর জান্নাতের কাছে রয়ে গেছে ওর আপু। জান্নাত ধীর পায়ে হাঁটতে হাঁটতে কেবিনের সামনে চলে আসলো। কাচের দরজা দিয়ে দেখা যাচ্ছে একজন সোজা টান হয়ে শুয়ে আছে, হাতে পায়ে আঘাতের চিহ্ন, মাথায় ব্যান্ডিজ, হাতে স্যালাইনের সূচ লাগানো। তারপরও জান্নাতের চিনতে ভুল হলো না, এটা ওর সব থেকে কাছের মানুষ, ওর বর। জান্নাত দরজার কাচের সাথে হেলান দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ফ্লোরে বসে একদম স্তব্ধ নির্বাক হয়ে আজিজকে দেখতে লাগলো। এক সময় হুট করেই দাঁড়িয়ে জান্নাত ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে লাগলো। ডাক্তার, ডাক্তার, প্লিজ দরজাটা একবার খুলে দিন। আমি শুধু একটাবার আমার বরটাকে আদর করব। দেখবেন তাতেই আমার বর সুস্থ হয়ে উঠবে। প্লিজ ডাক্তার, খুলে দিন না। সরি আপু, এখন এটা আমরা অ্যালাউ করতে পারি না। বোন, বোন, তুই শান্ত হ বোন। তুই না বললি কোনো পাগলামো করবি না? আপু দেখ না, আজিজের খুব কষ্ট হচ্ছে। ওনাদের বল না আমাকে একবার আজিজের কাছে যেতে দিতে। ভাইয়া, আপনি একবার ওদের বলুন না দরজাটা একবার খুলে দিতে। ডাক্তারটা তো আপনার বন্ধু হন, আপনার কথা শুনবে। প্লিজ ভাইয়া, একটাবার বলুন না। জান্নাত, জান্নাত তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। দোষ একটাবার কি জান্নাতের ভিতরে যেতে দেওয়া যায় না? দোস্ত দেখ, এতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু দোষ একটাবার মেয়েটার কথা ভেবে দেখ, ও এখন কিসের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু দোস্ত, কেন কিন্তু নয় দোষ, প্লিজ বিষয়টা একবার ভেবে দেখ। তারপর ডাক্তার কিছু একটা ভেবে দরজাটা খুলে দেন। জান্নাত আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে ভিতরে চলে যায়। আজিজের ঠিক পা বরাবর গিয়ে দাঁড়ায়, তারপর বসে পা দুটো জড়িয়ে ধরে। তুমি আমার সাথে মজা করছো তাই না বর? তোমাকে জানাই নাই যে আমাদের সম্পর্কের কথা সবাই জানে, তার জন্য আমার উপর অভিমান করে আছো তাই না বর? বিশ্বাস করো, আর কোনোদিন তোমার কাছ থেকে কোনো কথা লুকাবো না। প্লিজ একটা বার কথা বলো, একটা বার তোমার এই মুখ দিয়ে বলো না আমাকে যে তুমি আমার একটি মাত্র দুষ্টু মিষ্টি আদরের বউ। আমাকে বলো না আমি পেতনি বউ। কি বলবে না? দেখো, এই পেতনিটার না খুব কষ্ট হচ্ছে। তুমি বলতে এই পেতনিটাকে তুমি কখনোই কষ্ট পেতে দিবে না, তাহলে কেন এই পেতনিটাকে কষ্ট পেতে দিতেছো? তুমি না সত্যিই খুব স্বার্থপর একটা মানুষ। কাল রাতেই না বললে আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, যে আমাদের আলাদা করতে আসবে তারই হাত পা ভেঙে দিবে। তাহলে কেন আমাকে একা রেখে নিচেই চলে যাচ্ছ? বলো না, কথা বলো বর। তুমি আমার সাথে কথা না বললে কি হবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, এই বলে দিলাম। আর আমি তো তোমার সাথে সব সময় কথা বলেই যাব। তুমি আমার সাথে কথা বলো আর নাই বলো। 5 মাস পর আজিজ এখনো সেই আগের মতনই আছে। জান্নাতের সাথে আর কোনো কথা বলে না, কিন্তু জান্নাত সবসময় আজিজের পাশেই থাকে, আর সারাটা দিন ওর সাথে ভোগ ভোগ করেই যায়। এদিকে জান্নাতের আম্মু আজিজের আম্মুকে বলছেন, বেয়ান, একটা কথা বলবো? জি বেন বলেন, এটা আবার জিজ্ঞেস করতে হবে কেন? বেয়ান দেখেন, আজই যেভাবে পড়ে আছে, কম দিন তো হলো না। আর যে কথাটা বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার মেয়ে জান্নাতের তো একটা ভবিষ্যৎ বলে কিছু আছে, তাই না বেয়ান? এভাবে আর কতদিন চলতে দেওয়া যায়? আপনিই বলুন।
আম্মু, তুমি কি বলছো এসব? বৌমা, উনি তো ঠিকই বলেছেন। আমার ছেলেটা তো আর ভালো নেই, আর জান্নাতেরও তো একটা ভবিষ্যৎ আছে। তাই আমার ছেলের জন্য তো আর জান্নাতের ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না। মা, আপনি আম্মুর কথায় কিছু মনে করবেন না। আর আম্মু, তুমি যা ভাবছো তা কিছুই হচ্ছে না। না মা, তা হয় না। বেআইন, চলেন আমরা এখনই হসপিটালে গিয়ে জান্নাতকে সব বুঝিয়ে বলবো। তারপর সকলে মিলে হসপিটালে চলে আসেন। এসে দেখে জান্নাত আজিজের গা মুছিয়ে দিচ্ছে। জান্নাত সকলকে দেখে। আরে আম্মু আপু, তোমরা তোমরা কখন এলে? এই তো মা, মাত্রই এলাম। তুই কি করছিলি রে মা? দেখো না আম্মু, তোমাদের ছেলেটার নাকি অনেক গরম ধরেছে, ওর গাটা মুছে দিচ্ছিলাম। জান্নাতের কথা শুনে আজিজের আম্মু মুখ চেপে কান্না করে দেন। আরে আম্মু, তুমি কাঁদছো কেন? দেখো না, আমি কি কখনো কাঁদি না নাকি? কই মা, এই দেখ আমি একদম কাঁদছি না। মারে, তোকে একটা কথা বলি। বলো। মারে, তুই আর আমার এই আদমারা ছেলেটার সাথে কতদিন থাকবি বলতো? তোরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না রে মা? সেটাও তো ভাবতে হবে আমাদের। আজিজের আম্মু কথা শুনে জান্নাতের হাসি মাখা মুখখানা নিমেষে কালো হয়ে যায়। তুমি কি বলতে চাচ্ছ আম্মু? আমি আমার বরটাকে ছেড়ে চলে যাই, এটাই বলতে চাচ্ছ তাই না? হ্যাঁ রে মা, তুই একদম ঠিক ধরেছিস। আর কতদিন এই মিথ্যা জীবন কাটাবি বল? আম্মু, তোমরা যদি ভেবে থাকো আমার বরের কাছ থেকে আমাকে আলাদা করবে, তাহলে ভুল ভাবছো। কিন্তু মা। কোনো কিন্তু না, তোমরা এখন এখান থেকে যাও তো। আমার ভালো লাগছে না, বিশেষ করে তোমাদেরকে এখানে আমার একদমই সহ্য হচ্ছে না। বের হও প্লিজ। জান্নাত তাদেরকে এক প্রকার ধাক্কায় বের করে দিল। তারপর আজিজের মুখ সামনে মুখ এনে কান্না করতে করতে একটা কথা, এই 5 মাসে জান্নাত একটা দিনও কাঁদে নাই। প্রথম দিন বাদে সে আজিজের সাথে থেকে নিজেকে সুখী মনে করত। আজকে প্রথম কান্না করছে। বর, হাই বর, তুমি ওদের কথা শুনেছো? ওরা তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে চায়, আমাদেরকে আলাদা করে দিতে চায়। তুমি না বলতে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, যে আলাদা করতে আসবে তুমি তার হাত পা ভেঙে দিবে। তাহলে এখন চুপ করে আছো কেন? চলো না, আমরা দুজন মিলে ওদের হাত পা ভেঙে দিব। ওঠো না গো বর, ওঠো। ও, এখন আমি বুঝতে পেরেছি, তুমি তো এখন আর আমাকে ভালোই বাসো না, তাই না? তাই তো কিছু বলছো না, তাই না? ঠিক আছে, তোমার কিছুই করতে হবে না। যে আমাদের আলাদা করতে আসবে, আমি একাই তার হাত পা ভেঙে দিব। জান্নাত আজিজের মুখের কাছে মুখ এনে এগুলো বলছে আর কান্না করছে। জান্নাতের চোখের পানি আজিজের মুখে গিয়ে পড়ছে, কিন্তু আজিজ যেমন ঠিক তেমনই আছে। জান্নাতের কথাগুলো যেন সে শুনতেই পাচ্ছে না। একসময় জান্নাত হুট করেই ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে ওঠে। জান্নাত অনবরত কেঁদে চলেছে। জান্নাতের চোখের পানি তার গাল বেয়ে গড়িয়ে আজিজের মুখের উপর এসে পড়ছে। জান্নাতের চোখের পানি এক ফোঁটা আজিজের চোখের উপর পড়তেই আজিজ চোখ টিপে দিয়ে ওঠে, সাথে হাতটাও হালকা নাড়িয়ে ওঠে। জান্নাতের চোখ আজিজের চোখের দিকে পড়তেই জান্নাতের মুখে হাসি ফুটে ওঠে। হ্যাঁ এই বর, তুমি তোমার চোখটা মাত্রই নাড়ালে তাই না? তার মানে তুমি আমার কথা শুনতে পাচ্ছ তাই না? কি হলো, কথা বলছো না কেন? আমি জানি তো তুমি আমার কান্না একদমই সহ্য করতে পারো না, তাই তো চোখের ইশারা করে আমাকে কান্না করতে বারণ করছো তাই না বর? ডাক্তার, ডাক্তার, কোথায় আপনারা? প্লিজ তাড়াতাড়ি আসুন ডাক্তার। কি হয়েছে? এমন উত্তেজিত হচ্ছেন কেন? দেখুন না, আমার বরটা একবার চোখ নাড়ানোর পরে আর নড়ছে না। আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আমাদের দেখতে দিন। হাউ ইজ পসিবল? মানে, তুই কি বলতে চাচ্ছিস? ক্লিয়ার করে বলতো দোস্ত। দ্যাটস মিরাক্কেল দোস্ত। আজিজের নার্ভে ধীরে ধীরে সজাগ হয়ে উঠছে দোস্ত। আমরা এর থেকে এখন ভালো কিছু আশা করতে পারি। মিসেস জান্নাত, আপনি যদি চান তাহলে আজকেই আমরা একটা রিস্ক নিতে চাই। ইনশাল্লাহ এতে কাজে দিতে পারে। জান্নাতের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। ধীরে ধীরে জান্নাত ফ্লোরে বসে পড়ে। অতি সুখে আর অতি দুঃখে এই দুই সময়ে যেন মুখের ভাষা হারিয়ে যায়। জান্নাতেরও তাই হয়েছে, তবে এটা দুঃখের জন্য না, এটা অতি সুখের জন্য। 2 ঘন্টা পরে আইসিইউ এর দরজার সামনে ফ্লোরে বসে মুচকি মুচকি হাসছে জান্নাত। তার আজিজের সাথে যে দিন প্রথম দেখা হয়
সেই দিনের কথা মনে হতেই জান্নাতের হাসি পাচ্ছে বারবার। সেদিন ছিল 21শে জুলাই, নাবিলার জান্নাতের বেস্ট ফ্রেন্ড বুলবুলের বোনের জন্মদিন। একটা ছেলে হ্যাবলার মতো জান্নাতের দিকে তাকিয়েছিল। জান্নাতের দিকে ওভাবে তাকিয়ে থাকা দেখতেই জান্নাত ছেলেটির সামনে গিয়ে, এই ছেলে, সমস্যা কি আপনার? জি আমাকে বলছেন? আপনাকে নয়তো এখানে আর কে আছে শুনি? আমার দিকে এমন হ্যাপলার মতো তাকিয়ে আছেন কেন? আমি কখন আপনার দিকে তাকালাম? আজিজের এমন চেহারা দেখে জান্নাতের হাসি পেয়ে গেল। একটা কিউট ছেলে ভয় পেয়ে গেলে যে তাকে আরো কতটা কিউট লাগে তা জান্নাত আজিজকে না দেখলে যেন বুঝতেই পারতো না। তারপরও জান্নাত হাসি লুকিয়ে মুখে আবারও রাগী ভাব এনে আজিজকে বলল, দেখুন, একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না। এত সময় ধরে আমার দিকে তাকিয়ে থেকে এখন বলছেন তাকাইনি? আপনি ছেলেটা খুবই ফাজিল। সরি। ও, এখন ধরা পড়ে গেছেন এজন্য সরি বলা হচ্ছে না? মেয়েদের দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে লজ্জা করে না? আমি আপনার দিকে মোটেও ওভাবে তাকিয়েছিলাম না, আর তারপরেও সরি তো বললাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যা বলছি, আর সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? দেখুন মিস, আপনি কিন্তু এমনি এমনি ঝগড়া করছেন আমার সাথে। কি বললেন আপনি? আমি ঝগড়ুটে? আমি আপনার সাথে ঝগড়া করছি? আমি আপনাকে কখন ঝগড়ুটে বললাম? মাত্রই বললেন আমি নাকি আপনার সাথে ঝগড়া করছি, এখন আবার বলছেন কথা বললাম। ধুর, আপনার সাথে কথা বলাটাই ভুল। বলেই রাখতে রাখতে সেখান থেকে অন্য জায়গায় চলে যায় আজিজ, আর এদিকে জান্নাত হাসতে হাসতে যেন শেষ। কি ভীত ছেলে রে বাবা, একটুতেই কেমন ভয় পেয়ে গেল। কিন্তু কথা বলতে ছেলেটা ভয় পেলে অনেক কিউট লাগে, একদম যেন কিউটের ডিব্বা। এরকম একটা কিউট ছেলেকে তো খুঁজছিলাম এতদিন। এমন একটা কিউট বিএফ যদি আমার থাকতো, উফ, ভাবতেই কেমন কেমন লাগে। এখন যাই, ছেলেটাকে নাবিলার কাছ থেকে শুনে আসি। কি ঝগড়ুটে মেয়ে রে বাবা, একটু নাই তার দিকে তাকিয়েছিলাম, তাই বলে কি এভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে নাকি? আমার জন্য সব মেয়েরা পাগল, আর এর দিকে তাকাতেই বাপরে বাপ। ভাগ্য ভালো এমন কোনো গার্লফ্রেন্ড আমার নেই, থাকলে তো জীবনটা তেনা তেনা বানিয়ে ছাড়তো। তবে গার্লফ্রেন্ড হলেও মন্দ হতো না, কজ শি ইজ ভেরি কিউট গার্ল। দোস্ত, এদিকে একটু শোন তো। বল। দোস্ত, ওই ছেলেটা কে রে? কোন ছেলেটাকে? ওই যে বুলবুল ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সেই ছেলেটা। ও, ওইটা তো আজিজ ভাইয়া, ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কেন রে, প্রেমে টেমে পড়ে গেলে নাকি আজিজ ভাইয়ার? ধুর, কিছু বলিস না। ছেলেটা আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তাই বললাম। কি, আজিজ ভাইয়া তাকিয়েছিল তোর দিকে? আমার বিশ্বাস হয় না। ভাইয়াকে দেখে পছন্দ হয়ে গেছে, আর এখন আমার কাছে এসে ঢপ মারছিস, তাই না? তুই কি বলতে চাচ্ছিস? আমি দেখতে সুন্দরী না? আমার দিকে ছেলেরা তাকায় না, তাই তো? আমি কখন তোকে বললাম তুই সুন্দরী না? আমি তো বলছি আজিজ ভাইয়া কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, কিন্তু ভাইয়ার জন্য তো তাদের ভার্সিটির মেয়েরা আজিজ বলতে পাগল। ও, তাই বল। কি, প্রেমে পড়ে গেলি নাকি রে দোস্ত? তাতে একটু একটু পড়ে গিয়েছি রে দোস্ত, হেল্প কর না দোস্ত। ওকে ডান, বাট ট্রিট কিন্তু দিতেই হবে দোস্ত। ওকে, ট্রিট দিব যা, কিন্তু এমন কিছু করবি যাতে তোর আজিজ ভাইয়া নিজে এসে আমাকে প্রপোজ করে। আমি কিন্তু প্রপোজ করতে যাব না। ওকে দোস্ত, তাই হবে, তুই শুধু দেখ কি করি। তারপর নাবিলা তার ভাই বুলবুলকে সব কিছু বুঝিয়ে বলে। বুলবুল প্রথমে রাজি না হতে চাইলেও পরে জান্নাতের রিকোয়েস্টে আর বোনের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। তারপর বুলবুল আজিজকে কি যেন বলে সব ম্যানেজ করে নেয়, কিন্তু তা আর জান্নাত ও নাবিলাকে কিছু বলে না। আর সেই দিনেই আজিজ জান্নাতকে প্রপোজ করে। কি রোমান্টিক ভাবেই না প্রপোজ করেছিল সেদিন আজিজ জান্নাতকে। জান্নাত, এই জান্নাত, এত কি ভাবছিস বোন? হাসছিস কেন? আরে আপু, তুমি কখন এলে? আজিজের অপারেশন কি হয়ে গেছে? না, এখনো হয় নাই রে বোন, অপারেশন চলছেই। তবে আল্লাহর উপর ভরসা রাখ, এইবার তিনি আমাদের উপর মুখ তুলে তাকাবেন রে বোন, ইনশাআল্লাহ। আপু। কিছু সময় পরে ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসলেন। ডাক্তারকে দেখে সবাই তার সামনে এসে দাঁড়ালেন। বাবা, আমার ছেলেটা ঠিক হয়ে গেছে, তাই না? দোষ আজিজ। স্যার, আমার বর। ডাক্তার, আমার বর।
সরি, আমরা কিছু করতে পারলাম না। এই কথাটা এবার বলবো না। আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। মিস্টার আজিজ এখন সম্পূর্ণ সুস্থ আছেন। ডাক্তারের কথা শুনে সবার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। তবে এটা কোনো দুঃখের পানি না, এটা হলো আনন্দের পানি। আমি আমার বরকে দেখবো ডাক্তার সাহেব, প্লিজ। অবশ্যই, কেন না। তবে ওনাকে এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সো এখন ওনাকে বিরক্ত না করাই আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ ডাক্তার। জান্নাত কথাটা বলেই আজিজের কেবিনের দিকে এগোতে লাগলো। হঠাৎ জান্নাত মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগলে আপু তাকে ধরে ফেলে। কি হলো তোর বোন, এমন করছিস কেন? আপু, আমার কেমন যেন মাথাটা ঘুরছে। বলেই জান্নাত জ্ঞান হারিয়ে ফেলে। সবাই আবার জান্নাতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হুট করে মেয়েটার আবার কি হয়ে গেল? জান্নাতকে একটা কেবিনে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার জান্নাতকে ভালোভাবে দেখার পর, ডক্টর, আমার মেয়েটার আবার কি হলো? আন্টি, আপনার বৌমার মহা অসুখ হয়েছে। কি বলছো তুমি? কি বলিস দোষ? পাগল টাগল হয়ে গেলি নাকি তুই? না, আমি একদম ঠিক আছি। এখন তুই যা মিষ্টি আনার ব্যবস্থা কর। তোর কি মাথা ঠিক আছে দোষ? এই বলিস জান্নাতের মহা অসুখ, এখন আবার বলছিস মিষ্টি আনতে? কি বলিস? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। সরি দোস্ত, তোদের সাথে মজা করলাম। আন্টি, আপনি দাদিমা হতে চলেছেন, মানে জান্নাত মা হতে চলেছে। ডাক্তারের কথায় সবাই একসঙ্গে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সবাই অনেক খুশি। শালা এভাবে ভয় না দেখালেও পারতি। কতটা ভয় পেয়ে গেছিলাম। বাট ধন্যবাদ দোষ, একসাথে দুইটা খুশির সংবাদ দেওয়ার জন্য। বাবা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব ভেবে পাচ্ছি না। প্রথমে আমার ছেলের সুস্থতার সংবাদ দিলে, এখন আবার আরেকটা। আমি দাদিমা হতে চলেছি। কি বলছেন আন্টি? এটা আমার কর্তব্য। তাছাড়া আমি আজিজকে নিজের ভাইয়ের মতোই দেখি, এতে ধন্যবাদ দেবার কি আছে? 6 ঘন্টা পরে আজিজ এখনো শুয়ে আছে। একবার জ্ঞান ফিরলেও তাকে আবারও ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জান্নাত শুয়ে আছে আজিজের বুকের উপর মাথা রেখে। আজ জান্নাত যেন পৃথিবীর সবচেয়ে বেশি একজন সুখী। সে আজ একদম পরিপূর্ণ একটা নারী হিসেবে নিজেকে মনে করছে, কারণ সে আবারও তার স্বামীকে ফিরে পেয়েছে। তার সাথে সে মা হতে চলেছেন। জান্নাত আজিজের বুকের উপর শুয়ে থেকে একটা শব্দ শুনতে পেল, আউ। জান্নাত আজিজের দিকে তাকিয়ে দেখে আজিজ মনে হয় ব্যথা পেয়েছে। তাই জান্নাত যেই উঠতে যাবে তখনই আজিজ জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে। জান্নাত যেন এটা কখনোই আশা করে নাই। জান্নাত আজিজের দিকে তাকিয়ে দেখে আজিজ জান্নাতের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আজিজের কথা শুনে জান্নাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার বর তার সাথে আবার কথা বলছে। জান্নাতের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। কি হলো বউ, আমার সাথে কথা বলবে না? ঠিক আছে, তুমি যখন আমার সাথে কথাই বলবে না, তাহলে আমি যেমন ছিলাম আবার তেমনই হয়ে যাব। এইবার মেয়েটাকে থামায় কে? আজিজের কথা শুনে জান্নাত আজিজকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আমাকে কষ্ট দিয়ে তুমি খুব মজা পাও, তাই না? তোমাকে এভাবে দেখে আমার এতদিন কতটা কষ্ট হয়েছে জানো তুমি? তবু আমি নিজের মনোবল হারাইনি। আমি জানতাম আমার বরটা একদিন ঠিকই সুস্থ হয়ে উঠবে। এই কয়েকদিনে একটা বারের জন্য তোমাকে আমার চোখের আড়াল করিনি। আর একবার আমাকে ছেড়ে যাবার কথা ভাবলে আমি নিজেই তোমার হাত পা ভেঙে দিব, এই বলে রাখলাম। আমার বউটা আমাকে এতটা ভালোবাসে? নিজের থেকেও বেশি। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেই চলে যেতাম ওই না ফেরার দেশে। চুপ, একদম চুপ। আমার এই পেতনিটা থাকতে আমার কেউ কি কিছু করতে পারবে নাকি? আর আমি থাকতে আর আমার এই পেতনি বউটাকে কিছুই হতে দেব না রে। খুব বেশি যে ভালোবাসি আমার এই বউটাকে। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। এতদিন আমাকে কষ্ট দিয়ে এখন আসছি এমনি ভালোবাসা দেখাতে। ছাড়ো তো, আবার ব্যথা পাবে তুমি। না, পাবো না। আমি আমার বউটাকে কতদিন হলো আদর করি না, কিন্তু আজ আর ছাড়ছি না। কিছুক্ষণ চুপ থাকার পরে, বর, উহ। আই বর। কি? আই বর, শোনো না। বউ, শুনেছি তো, বলো না। তুমি কি হতে চলেছো জানো? কি হতে চলেছি? তুমি বাবা হতে চলেছো, আর আমি মা। কি? সত্যি বলছো তুমি? ধুর, মিথ্যা বলতে যাব কেন? আমি বাবা হব? আলহামদুলিল্লাহ।
জান্নাত, তুমি আমাকে সব থেকে খুশি সংবাদ দিলে আজ। তো এখন আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও। কি চাও শুধু বলো। আপাতত এখন তোমার ঠোঁটটা হলেই হবে, আর বাকিগুলো পরে আমি নিজেই আদায় করে নিব। বাধা দিয়েছে কে? তোমার জিনিস তুমি বুঝে নাও। হুম, আমার জিনিস আমি নিবই তো। বলেই জান্নাত আমার ঠোঁটটা তার নিজের দখলে করে নিল। আমি যে একজন অসুস্থ ব্যক্তি সেই দিকে যেন জান্নাতের খেয়ালই নেই। সে নিজের মতো করে আমার ঠোঁটগুলো তার নরম কোমল ঠোঁট দিয়ে আদর করে যাচ্ছে। এ ভালোবাসা যেন শেষ হবারই নয়, অনেক দিনের জমানো তো, তাই একটু আর কি। ছাড়ার পরে উফ, আমি কিন্তু অসুস্থ। এতক্ষণ কেউ চুমু দেয় নাকি একটা অসুস্থ ব্যক্তিকে? ও সরি সরি, রাগ করলে নাকি? আসো, আদর করে তোমার রাগটা ভাঙিয়ে দেই। বলে আবারও আমার ঠোঁটে তার ঠোঁটগুলো ডুবিয়ে দিল। মেয়েটার যেন চুমু খেয়ে তৃপ্তি হচ্ছেই না, আর মনেও হয় না আজ তার তৃপ্তি হবে বা আমাকে ছাড়বে। তাই আমিও জান্নাতের তালে তাল মিলিয়ে দিলাম। এখন আমরা এক অজানা সুখের সাগরে ভেসে চলেছি। তাই আপনাদের আর আমরা কষ্ট দিলাম না। কেমন? পুরো গল্পটা কেমন হয়েছে জানি না, তারপরও আপনারা আমাকে অনেক উৎগিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আর পুরো গল্পটা কেমন হয়েছে প্লিজ কষ্ট করে জানাবেন। ধন্যবাদ।